আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক তাসলিম ইবনে হক জয়। আজকে আমরা আলোচনা করব অ্যানাটমির ফার্স্ট ক্লাস ফর এমবিবিএস ফার্স্ট ইয়ার স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব অ্যানাটমির ফার্স্ট কার্ডের অ্যানাটমির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি হচ্ছে স্টারনাম। এটি একটি হার্ট পার্টের মধ্যে অত্যন্ত সিগনিফিক্যান্ট। এটি আইটেম এক্সাম, টার্ম এক্সাম, কার্ড এক্সাম এবং প্রফে তো স্পেশালি হার্ট পার্টের ভাইভাতে এখান থেকে একটি কোশ্চেন আসার সম্ভাবনা হিউজ। সো আজকে আমরা এটাকে এমন ভাবে পড়বো সো দ্যাট এই রিলেটেড ক্লিনিক্যাল অ্যানাটমি, ক্লিনিক্যাল প্রবলেমস এবং প্রফে এই নিয়ে কি কি টপিকস থাকতে পারে এবং রিটেন এক্সামে যেন আমরা ভালোভাবে প্রিপেয়ার্ড হতে পারি, মেন্টালি অ্যাজ ওয়েল অ্যাজ সাইকোলজিক্যালি, যেন এই রিলেটেড কোনো ধরনের কনফিউশনস আমাদের মধ্যে না থাকে। দ্যাটস দ্য রিজন ওয়াই আজকে আমরা এই ক্লাসটা তোমাদের জন্য নিয়ে এসেছি। সো আশা করি এই ক্লাসটা ফ্রম দ্য বিগিনিং টু দি এন্ড তোমরা সবাই দেখবা এবং এই ক্লাসের মাধ্যমে তোমাদের এই স্টারনাম রিলেটেড যতগুলো কনফিউশনস, যতগুলো ডাউটস, যতগুলো কোয়েরিজ, সবগুলোকে সলভ করা পসিবল হবে। সো বেয়ার উইথ আস। আমরা আজকে এই ক্লাসটিকে এমন ভাবে তোমাদের সামনে নিয়ে এসেছি সো দ্যাট একদম বেসিক লেভেল থেকে অ্যানাটমির যারা বেসিক লেভেল থেকে যারা জানতে চাও এবং এই স্টারনাম এর যে টপিকগুলো রয়েছে একদম ধরে ধরে মাসেল ইনসারশন, মাসেল অরিজিন, সারফেস বর্ডার্স, কোথায় কোন জায়গাতে কি কি ধরনের অ্যাটাচমেন্টস থাকে, কোথায় কোন জায়গাতে কোন কোন মাসেলের অরিজিন হয়ে থাকে কিংবা কোন কোন মাসেলের ইনসারশন হয়ে থাকে, সবগুলো আমরা এমন ভাবে পড়বো সো দ্যাট এগুলো যেন আমাদের ভবিষ্যতে গিয়ে ক্লিনিক্যালি কাজে লাগে এবং এগুলো পড়ার পর আমাদের যেটা হয়ে থাকে যে আমরা খুবই দ্রুত ভুলে যাই, সেই আমরা যেন দ্রুত ভুলে না যাই সেই বিষয়গুলো নিয়েও আমরা আজকে এমন ভাবে ক্লাসটিকে কন্ডাক্ট করব যাতে করে এটি আমাদের লং টার্ম মেমোরিসে গিয়ে সেভড হয়ে থাকে এবং উই ডোন্ট ফরগেট ইট ভেরি ইজিলি। সো উইদাউট মাচ ফার্দার ডু আমরা শুরু করব একদম আমাদের আজকের এই ক্লাসটি। এবং আমরা আজকের এই ক্লাসটির স্পেশালিটি হচ্ছে আমরা স্টারনামটি প্র্যাকটিক্যালি তোমাদেরকে এক্সিবিট করে কিন্তু ক্লাসটা নিব, যাতে করে তোমরা কোরিলেট করতে পারো এবং ভিজুয়ালাইজ করতে তোমাদের জন্য সহজ হয়। সো আমার হাতে এই যে বোনসটা তোমরা দেখতে পাচ্ছ, এই বোনসটার নামই হচ্ছে স্টারনাম। এই বোনসটার নাম হচ্ছে স্টারনাম এবং প্রফের ভাইভাতে যখন তুমি স্টারনাম ধরবা তখন তোমাকে বলবে যে টেল দি অ্যানাটমিক্যাল পয়েন্টস অফ স্টারনাম। সো আমরা আজকে অ্যানাটমিক্যাল পয়েন্টস বলতে বোঝাচ্ছি এমন একটা পয়েন্ট বা এমন কিছু ডিসক্রিপশন রিগার্ডিং দিস বোন, যেই বোনটার ডিসক্রিপশন দিয়ে আমরা এই বোনসটার একদম জিস্ট কথা তুলে ধরতে পারবো। অর্থাৎ যখন তোমাকে টিচার বলবে যে টেল দ্য অ্যানাটমিক্যাল পয়েন্টস অফ দিস স্টারনাম, তো তখন তোমাকে ঠিক এভাবে ধরতে হবে। এই স্টারনাম বোনটা হচ্ছে এই বুকের ঠিক মাঝ বরাবর এখানকার বোন। অর্থাৎ তোমরা একটু নিজেই ফিল করতে পারবা যদি তোমরা একটু দেখো যে এখানে একটা খাঁজ আছে এবং সেই খাঁজ বরাবর একটা শক্ত হাড্ডি তোমরা পালপেট করতে পারবা। এই শক্ত হাড্ডিটার নামই হচ্ছে স্টারনাম। অর্থাৎ বুকের থোরাক্সের একদম সেন্টারে যেই হাড়টা আছে সেই হাড়টার নামই হচ্ছে স্টারনাম। এবং এটা ধরার পর তোমাদেরকে টিচারদের সামনে কিছু মুখস্থ বিদ্যা, কিছু মুখস্থ পয়েন্টস বলতে হবে। অর্থাৎ বডিতে এই বোনসটা যেভাবে থাকে ঠিক সেভাবে এই বোনসটাকে ধরে এই বোনসটাকে সামারাইজ করে কিছু কথা তোমাকে টিচারের সামনে বলতে হবে এবং সেই কথাগুলোকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি অ্যানাটমিক্যাল পয়েন্টস। সো আমরা আজকে অ্যানাটমিক্যাল পয়েন্টস ক্লাসের শুরুতে বলবো না, একদম ক্লাসের শেষে বলবো, কারণ অ্যানাটমিক্যাল পয়েন্টসে বেশ কিছু সারফেস, বেশ কিছু বর্ডার এবং বেশ কিছু জিনিস এখানে ডিমার্কেট এবং ইন্ডিকেট করে দিতে হয়, যেটা এখন আমরা ক্লাসের শুরুতে বলবো না। বিকজ আমরা এখন আপাতত ধরে নিচ্ছি যে তোমরা ক্লাসটা শুরু করছো, সো তোমরা এই স্টারনাম সম্পর্কে কিছু জানো না। সো আই হ্যাভ টু লেট ইউ নো সামথিং অ্যাবাউট স্টারনাম and then I have to let you know the anatomical points of this particular bone. So আমরা শুরু করব স্টারনাম নিয়ে। এই স্টারনামে আমরা তিনটা পার্ট দেখব। একটি হচ্ছে ম্যানোব্রিয়াম, এটা হচ্ছে ম্যানোব্রিয়াম, এটা কোয়াড্রাঙ্গুলার ইন শেপ। এবং তারপরে যে আমরা বোনসটা দেখতেছি বা তারপরে যে পার্টটা দেখতেছি সেটির নাম হচ্ছে বডি অফ দ্য স্টারনাম। এবং লাস্টে একটা ছোট্ট টিপ আমরা দেখতেছি এটা একটা ট্রায়াঙ্গুলার একটা এরিয়া, এইটাকে আমরা বলতেছি জিফয়েড প্রসেস। সো ইট ইজ কম্পোজড অফ 3 ডিফারেন্ট পার্টস। একটা বডি, এটা হচ্ছে বডি, তারপরে হচ্ছে আই মিন টু সে এটা হচ্ছে ম্যানোব্রিয়াম, তারপরে এটা হচ্ছে বডি এন্ড দেন লাস্টলি সেটি হচ্ছে জিফয়েড প্রসেস। এখন তুমি যখন প্রফের ভাইভাতে কিংবা তুমি যখন আইটেমে প্রথমে এই বোনসটা ধরবা, ধরার পর ফার্স্ট কোশ্চেন হচ্ছে তোমাকে অ্যানাটমিক্যাল পয়েন্টস জিজ্ঞেস করবে। অ্যানাটমিক্যাল পয়েন্টস এর অ্যানসারটা আমরা পরে দিব। সেকেন্ড কোশ্চেন হচ্ছে তোমাকে বলবে যে হোয়াট টাইপ অফ বোন ইজ ইট। তোমাকে তখন বলতে হবে ইট ইজ আ ফ্ল্যাট বোন। আমরা বোনস, ফ্ল্যাট বোনস, লং বোনস এসব নিয়ে পরে আলোচনা করব, আরেকটি ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। বাট ফর দ্য টাইম বিং জাস্ট এতটুকু মনে রাখো, তোমাকে যদি পরীক্ষাতে তোমার টিচার জিজ্ঞেস করে যে হোয়াট টাইপ অফ বোন দিস ইজ, তুমি তখন অ্যানসার দিবা স্যার বা ম্যাম ইট ইজ আ ফ্ল্যাট বোন।
এখন তুমি যে ফ্ল্যাট বোন বললা, এই ফ্ল্যাট বোন বলার পেছনে তোমার কারণগুলো কি কি? এখন তখন সেকেন্ড কোশ্চেন তোমাকে করবে যে why did you say that this is a flat bone? তখন তোমাকে ফ্ল্যাট বোনের কয়েকটা ক্রাইটেরিয়া বলতে হবে। এখন কথাগুলো শুনে নাও, তুমি যখন আইটেম দিবা হুবহু সেম টু সেম কথাগুলো আবার তোমাকে বলতে হবে। তখন তোমার মনে পড়বে যে জয় ভাই একটা ক্লাস নিয়েছিল, সেই জায়গাতে এই কথাগুলো শুনেছিলাম এবং সেম থিং হ্যাজ বিন আস্কড টু মি বাই মাই টিচার। তখন জিনিসগুলো রিক্যাপিচুলেট করবা। সো ফ্ল্যাট বোন বললা, এর কারণটা হচ্ছে যে বিকজ ইট হ্যাজ গট 3 layers, two outer layer of compact, two outer compact layer, and in between the compact layers there is presence of spongy middle layer বা middle spongy layer। এবং আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে এখানে ফ্ল্যাট বোনস গুলোতে অলওয়েজ রেড মানে বোন রেড বোন ম্যারো এগুলো কন্টেইন করে, কিন্তু বোন ম্যারো ক্যাভিটি থাকে না। সো আমরা যদি একটু বিষয়গুলোকে সাজায় বলি যে ইট হ্যাজ গট টু কম্প্যাক্ট লেয়ার্স অফ বোন, আমরা বলতে পারি যে টু প্লেটস অফ কম্প্যাক্ট বোন থাকে, একটা আউটার প্লেট থাকে, একটা ইনার প্লেট থাকে, আর ইন বিটুইন দ্য আউটার প্লেট অ্যান্ড ইনার প্লেট there is presence of spongy layer in the middle, and bone marrow is produced throughout the life। ফ্ল্যাট বোন ম্যারোতে ফ্ল্যাট বোন যেগুলো রয়েছে, সেই ফ্ল্যাট বোনের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে এই ফ্ল্যাট বোন গুলোতে মেজরিটি অফ দ্য টাইমস সব সময় পুরো লাইফ স্প্যান ধরে এগুলোতে বোন ম্যারো থাকে, কিন্তু বোন ম্যারো থাকলে ওখানে কোনো বোন ম্যারো ক্যাভিটি থাকে না। সো এই চারটা কথা তোমাকে বলতে হবে যখনই তুমি স্টার্নাম ধরবা, এবং যখনই তোমাকে টিচার বলবে যে হোয়াই ইজ ইট আ ফ্ল্যাট বোন, তখন তোমাকে ফ্ল্যাট বোনের পক্ষে এই চারটা কথা তোমাকে বলতে হবে। এরপরে আমরা পার্টস নিয়ে আলোচনা করেছি, এরপরে আমরা দেখব এই যে তোমরা দেখছো এটা হচ্ছে একটি স্টার্নাম, এবং স্টার্নামটা ঠিক বুকের মাঝ বরাবর অবস্থান করে। এবং এরপর থেকে আমরা এখন স্টার্ট করব প্রত্যেকটা বডি পার্টস এর মানে স্টার্নামের পার্টস গুলো আমরা একটা একটা করে আলোচনা করব। সো তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাতে দেখছো তোমরা একটা ম্যানোব্রিয়াম। আমরা আগে ম্যানোব্রিয়ামটা শেষ করি, তারপরে আমরা শুরু করব স্টার্নামের বডি। এই ম্যানোব্রিয়ামে কি কি আছে আমরা দেখছি, একটা আপার বর্ডার আছে, আমার হাতটা খেয়াল করে, এটা একটা আপার বর্ডার আছে। আপার বর্ডার মানে সুপিরিয়র বর্ডার, হ্যাঁ, আপার বর্ডারের অপর নাম হচ্ছে সুপিরিয়র বর্ডার, মানে উপরের বর্ডারটাকে আমরা বলছি আপার বর্ডার, নিচের বর্ডারটাকে আমরা বলছি ইনফিরিয়র বর্ডার বা লোয়ার বর্ডার। আর দুই সাইডে আমরা বলতেছি ল্যাটারাল বর্ডার আছে, একটা হচ্ছে রাইট ল্যাটারাল বর্ডার আর একটা হচ্ছে লেফট ল্যাটারাল বর্ডার। তাহলে আমরা চারটা বর্ডার পাইলাম, আপার বর্ডার বা সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার বা লোয়ার বর্ডার, রাইট ল্যাটারাল বর্ডার এন্ড লেফট ল্যাটারাল বর্ডার। এবং সামনে মেডিকেল টার্মে সামনে বা ফ্রন্ট সাইডকে বলা হয় অ্যান্টেরিয়র, মানে এই একটা সামনে আমরা দুইটা সারফেস দেখতেছি, একটা হচ্ছে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস এবং এটা হচ্ছে একটা পস্টেরিয়র সারফেস। যেই সারফেসটা সামনে থাকে সেটা অ্যান্টেরিয়র সারফেস, যেই সারফেসটা পেছনে থাকে সেটা পস্টেরিয়র সারফেস বা ব্যাক সারফেস। আমরা ব্যাক সারফেস বলবো না, আমরা পস্টেরিয়র সারফেসই বলবো। এখন আসি এই আপার বর্ডার নিয়ে আমাকে কিছু জিনিস জানতে হবে। আপার বর্ডারে আমরা দেখতেছি একটা নচ আছে। নচ বলতে কি, এখানে যে মেডিকেলের ভাষায় নচ বলতে একটা খাঁজ বোঝায় বা একটা ডিপ্রেশন বোঝায় বা একটা গর্ত বোঝায়। সো আমরা দেখতেছি আপার বর্ডারে একটা নচ আছে। আপার বর্ডার ইজ ডিমার্কেটেড বাই দ্য প্রেজেন্স অফ আ পার্টিকুলার নচ। এই নচটা তোমরা নিজেও প্র্যাকটিক্যালি খেয়াল করতে পারবা। তোমরা এখানে বুকে এখানে হাত দাও, এখানে হাত দিলে তোমরা বুঝবা যে একটা খাঁজ দেখতে পাচ্ছ বা একটা গর্ত দেখতে পাচ্ছ। এই যে আমি দেখাচ্ছি আমার এই গর্ত, যেখানে দেখো আমার ইন্ডেক্স ফিঙ্গারটা কিন্তু ভেতরে ঢুকে গেছে, পালপেট ভেতরে ঢুকাচ্ছি তো এই খাঁজটা ভেতরে ঢুকে যাচ্ছে। সো এটাই হচ্ছে জগুলার নচ, তার মানে আপার বর্ডারে একটা জগুলার নচ আছে। এখন এই জগুলার নচকে, নচের দুই সাইডে আরেকটা নচ দেখতেছি, এখানে একটা নচ আছে এবং এখানে আরেকটা নচ আছে। এই জগুলার নচের বামে এবং ডানে যে নচটা আছে, এই নচটা কিসের নচ? এই নচটা ক্ল্যাভিকুলার নচ। এই নচের নাম হচ্ছে ক্ল্যাভিকুলার নচ। এখানে দেখো ক্ল্যাভিকল বা কলার বোন তোমরা ভালো করে চেনো, যেটাকে বিউটি বোনও বলা হয়। এই কলার বোনটা এই ম্যানোব্রিয়ামের আপার সারফেসের এই নচের এখানে এসে অ্যাটাচড হয়ে যায়। ধরে নাও এটা আমার রাইট সাইডে যেই ক্ল্যাভিকুলার নচটা আছে, এখানে এসে রাইট ক্ল্যাভিকল অ্যাটাচড হচ্ছে, একটা জয়েন্ট ফর্মেশন হচ্ছে। জয়েন্ট মানে হচ্ছে একটা সংযোগ স্থল, দুইটা হাড়ের সংযোগ স্থল বা মিলনস্থলকে আমরা বলে থাকি জয়েন্ট বা অস্থি, সন্ধি বলা হয় থাকে। তো যাক, আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে এখানে একটা ক্ল্যাভিকুলার নচ আছে, এই ক্ল্যাভিকুলার নচের সাথে ক্ল্যাভিকল এসে যুক্ত হবে, মেকিং আ জয়েন্ট দ্যাট ইজ কল্ড স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট। তারপরে লেফট সাইডেও একটা লেফট ক্ল্যাভিকুলার নচ আছে। তো লেফট ক্ল্যাভিকুলার নচের সাথে ধরে নাও আমার ইন্ডেক্স ফিঙ্গারটা একটা ক্ল্যাভিকল, ধরে নাও একটা লেফট সাইডে আছে, দ্যাটস ওয়াই ইটস কল্ড অ্যাজ লেফট ক্ল্যাভিকল। আর এই ডান হাতের আরেকটা ইন্ডেক্স ফিঙ্গার হচ্ছে ডান ক্ল্যাভিকল। তো রাইট ক্ল্যাভিকল
articulates with the right clavicular notch, making a joint that is termed as right sternoclavicular joint. Similarly, left clavicle articulates with the left clavicular notch, making another joint that is termed as left sternoclavicular joint. এইভাবে হচ্ছে আমরা এই আপার বর্ডারকে ডিমার্কেট করতে পারবো। একটা জিনিস মনে রাখো, আমি যখন কিছুক্ষণ আগে তোমাকে সারফেস এবং বর্ডার দেখিয়েছি, তখন কিন্তু বর্ডার দেখানোর সময় আমি একটা হাত ইউজ করেছি, আর যখন সারফেস দেখিয়েছিলাম তো তখন আমি চারটা হাত ইউজ করেছিলাম। তোমাকে ঠিক এভাবেই প্রেজেন্ট করতে হবে ভাইভাতে। অর্থাৎ তুমি যখন আপা বর্ডার দেখাবা তখন একটা আঙ্গুল দিয়ে ধরে ধরে ফ্রম দ্য বিগিনিং টু দি এন্ড দেখাবা, আর যখন সারফেস দেখাবা তখন একটা ব্রড এরিয়া, সারফেস মানে কি একটা ব্রড এরিয়া বা একটা ফিল্ড এরিয়া, মানে ওয়াইড এরিয়া, ধরে নাও একটা ফিল্ড বা একটা গ্রাউন্ড। সো তখন তোমাকে 3-4টা আঙ্গুল এট এ টাইম কম্বাইন করে দেখাতে হবে। সো সারফেস দেখাচ্ছি এক আঙ্গুল, বর্ডার দেখাচ্ছি এক আঙ্গুল দিয়ে, আবার সারফেস দেখাচ্ছি 3টা বা 4টা আঙ্গুল দিয়ে। সো আমরা আপার বর্ডারে কি শিখলাম? আমরা আপার বর্ডার ইজ মার্কড বাই দ্য প্রেজেন্স অফ জগুলার নচ, এন্ড এখানে একটা ক্লাভিকুলার দুইটা নচ আছে দুই সাইডে ফর দ্য আর্টিকুলেশন উইথ দ্য স্টার্নাল এন্ড অফ দ্য ক্লাভিকল। ক্লাভিকল আমরা যখন পড়বো তখন আমরা দেখবো যে ক্লাভিকলের দুইটা এন্ড আছে, একটা হচ্ছে স্টার্নাল এন্ড। স্টার্নাল এন্ড মানে কি? এটা স্টার্নামের সাথে এসে যুক্ত হয়, দ্যাটস ওয়াই ইট ইজ টার্মড অ্যাজ স্টার্নাল এন্ড। সো ওই ক্লাভিকলের ওই জায়গাটা এসে ক্লাভিকুলার নচের সাথে যুক্ত হয়ে একটা স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট ফর্ম করবে, এবং যখনই তুমি বলবা যে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট ফর্ম করতেছে, তো তখনই টিচার তোমাকে আস্ক করবে এই জয়েন্টটার টাইপ কি, এবং সেটা তোমাকে একটু মুখস্থ বিদ্যা হয়, তোমাকে বলতে হবে যে ইটস আ স্যাডল ভ্যারাইটি অফ দ্য সাইনোভিয়াল জয়েন্ট। আমরা এই জয়েন্টস বা জয়েন্টস এর টাইপ এগুলো তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে, সো ডোন্ট বি টু মাচ প্যানিক অ্যাবাউট দিস, বিকজ এগুলো জেনারেল অ্যানাটমি পড়া। আমরা জেনারেল অ্যানাটমি যখন পড়াবো তখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আমি ব্যক্তিগতভাবে নিজেই তোমাদের জন্য জেনারেল অ্যানাটমির জন্য কিছু ক্লাস নিয়ে আসবো, তখন তোমাকে এই বিষয়গুলো আরো ভালোভাবে ক্লিয়ারিফাই করে রাখবো। সো আমরা দেখলাম স্টার্নাম এবং হচ্ছে ক্লাভিকল জয়েন্ট ফর্ম করতেছে, ইট ইজ টার্মড অ্যাজ স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, এন্ড এই জয়েন্টের টাইপ হচ্ছে স্যাডল ভ্যারাইটি অফ দি সাইনোভিয়াল জয়েন্ট। স্যাডল ভ্যারাইটি কারণ হচ্ছে স্যাডেল মানে হচ্ছে যে একটা পাদানি বা জিন, মানে ঘোড়ায় আমরা যখন উঠি তখন ঘোড়াতে একটা পাদানি বা জিন থাকে না, ওইটা দেখতে ঠিক ওই রকমই, দ্যাটস ওয়াই টার্মড অ্যাজ স্যাডল ভ্যারাইটি অফ দ্য সাইনোভিয়াল জয়েন্ট। সো আপার বর্ডার নিয়ে আমরা এতটুকুই জানবো। এরপরে আপার বর্ডারে কিছু অ্যাটাচমেন্টস আছে, এগুলো আমাদের জানতে হবে, এবং আপার বর্ডারে কিছু রিলেশনস আছে, এগুলো নিয়ে আমাদেরকে জানতে হবে। সো অ্যাটাচমেন্ট এন্ড রিলেশন এগুলো বিষয় তোমরা অহরহ শুনবা, যতদিন পর্যন্ত তোমরা অ্যানাটমি ডিপার্টমেন্টে থাকবা ততদিন পর্যন্ত তোমাদেরকে অ্যাটাচমেন্ট এবং রিলেশন এই দুইটা শব্দ শুনতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে যখন এই অ্যাটাচমেন্ট এবং রিলেশন পড়ছিলাম তখন আমি অনেক পারপ্লেক্সড হয়ে গেছিলাম, কারণ দুইটা জিনিস অলমোস্ট প্রিটি লাইক সেম, কিন্তু আমাকে আমার যে টিচার পড়িয়েছিলেন উনি আমাকে এভাবে বুঝিয়েছিলেন যে অ্যাটাচমেন্ট এন্ড রিলেশন দুইটা সেম না, এটার মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে, এবং এই অ্যাটাচমেন্ট এবং রিলেশন তোমাকে জানতে হবে, বিকজ এটি অস্পিতে অহরহ আসে। অস্পিতে ইনভেরিবলি তোমাকে যে কোনো জায়গাটা চক মার্ক দিয়ে বলে দিবে যে এই জায়গাটার অ্যাটাচমেন্ট কি, বা এই সো অ্যান্ড সো জায়গার রিলেশনস কি হতে পারে, রাইট ডাউন দ্য রিলেশন, এবং তোমাকে অনলি 2 থেকে 3 সেকেন্ড বা 3 মিনিট দিবে টু রাইট ডাউন ইটস অ্যাটাচমেন্ট অর টু রাইট ডাউন ইটস রিলেশন। তো অ্যাটাচমেন্ট হচ্ছে যে তুমি মানে কোনো মাসেল বা কোনো লিগামেন্ট, এগুলো হচ্ছে যে অ্যাটাচমেন্ট। হ্যাঁ, মাসেল, লিগামেন্ট, মেমব্রেন, ফাসা, এগুলো হচ্ছে তোমার অ্যাটাচমেন্ট। মানে লিগামেন্ট মানে কি? লিগামেন্ট মানে হচ্ছে অলমোস্ট লাইক বোন টু বোন জয়েন্ট ফর্ম করে, এটাকে আমরা বলে থাকি লিগামেন্ট। হ্যাঁ, বোন টু বোন জয়েন্ট মানে বোন টু বোন কানেকশন তৈরি করে থাকে লিগামেন্ট। হ্যাঁ, আর তো লিগামেন্ট, মাসেল, টেন্ডন, মেমব্রেন, হ্যাঁ, ফাসা, এগুলো তোমার অ্যাটাচমেন্টস। আর রিলেশন হচ্ছে কোনো ভিসেরা, মানে ভিসেরা মানে অর্গান, ধরো হার্ট, লাংস, এই জিনিসটার পাশে কোন আরেকটা অ্যাডজাসেন্ট কোন একটা অর্গান আছে, সেই অর্গানটাই হচ্ছে রিলেশন। রিলেশন হতে পারে অর্গানস, বা রিলেশন হতে পারে আর্টারি, নার্ভ, ভেইনস, এগুলো রিলেশনস এর পার্ট। সো তুমি জিনিসটা চিন্তা করতে পারো এই রকমের যে অ্যাটাচমেন্ট হচ্ছে তোমার বিয়ে করা বউ, আর রিলেশন হচ্ছে যে তোমার গার্লফ্রেন্ড, তাই না? তো অ্যাটাচমেন্ট, বিয়ে করা বউ মানে কি? অ্যাটাচমেন্ট মানে সে সবসময় এর সাথে লেগে থাকবে, মাসেলস বা লিগামেন্টস বা টেন্ডন বা ফাসা বা মেমব্রেনস, এগুলো সবসময় লেগে থাকবে, তুমি তার প্রতি ফুললি কমিটেড। হ্যাঁ, ঝগড়া হোক বা বিবাদ হোক বা মারামারি হোক, কাটাকাটি হোক, অলওয়েজ সে তার সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে, তুমি তার সাথে অ্যাটাচড হয়ে থাকো। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাটাচমেন্ট, মানে তোমার বিয়ে করা ওয়াইফ। আর রিলেশন হচ্ছে যে তার সাথে তুমি সেরকম কোনো কমিটেড না,
একটু ঝগড়া বা একটু বিবাদ হয়ে গেলে তোমার তার সাথে ব্রেকআপ হয়ে যেতে পারে বা সে ছিঁড়ে যেতে পারে। এটা হচ্ছে রিলেশন। ফর এক্সাম্পল আর্টারি, ভেইনস, নার্ভস, অর্গানস, ভিসেরা, এগুলো হচ্ছে তোমার রিলেশনস। তো আমরা এখন শিখবো আপার বর্ডারের রিলেশন কি, আপার বর্ডারের অ্যাটাচমেন্ট কি, আর আপার বর্ডারের রিলেশন কি। আপার বর্ডারে সেরকম রিলেশন নাই, মানে সে খুবই সৎ ব্যক্তি, তার কোনো গার্লফ্রেন্ড নাই, কিন্তু তার বউ আছে। কি কি বউ আছে একটু দেখি। রাইট সাইডে দেখি, রাইট সাইডে একটা জয়েন্ট ফর্ম করছিল এই জায়গাতে ক্লাভিকুলার নচের সাথে, কে বলতো? ক্লাভিকল। ক্লাভিকল makes a joint with clavicular notch present on the upper border of the manubrium. Sternoclavicular জয়েন্ট ফর্ম করছিল। এই স্টার্নোক্লাভিকুলার জয়েন্টকে স্ট্যাবিলিটি দেওয়ার জন্য, মানে এই স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট যেন খুব সহজে ছিঁড়ে না যায় বা টিয়ার না হয় বা এখানে কোনো ধরনের ইনজুরি যেন না হয়, এজন্য এখানে অ্যান্টেরিয়রলি সামনের দিক থেকে একটা প্রোটেকশন আসতেছে বা একটা লিগামেন্ট আসতেছে, সেটাকে আমরা বলে থাকি অ্যান্টেরিয়র স্টার্নোক্লাভিকুলার লিগামেন্ট। আমরা বলে থাকি অ্যান্টেরিয়র স্টার্নোক্লাভিকুলার লিগামেন্ট। হ্যাঁ, এবং সামনের দিক থেকে যদি প্রোটেকশন দেয়, তাহলে ঠিক পেছন দিক থেকেও ঠিক সেম ভাবে প্রোটেকশন দেওয়া দরকার না? হ্যাঁ, তো ঠিক সেম পেছন দিক থেকেও একটা মানে লিগামেন্ট আসতেছে, সেটাকে আমরা বলতেছি পস্টেরিয়র স্টার্নোক্লাভিকুলার লিগামেন্ট। খুবই সহজ, তোমরা একটু জিনিসটাকে ভালোভাবে চিন্তা করতে পারো। আমরা একটু দেখি, ধরে নাও যে এটা রাইট সাইডের স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট। এখন সামনের দিক থেকে এই স্টার্নোক্লাভিকুলার জয়েন্টকে সাপোর্ট দেওয়ার জন্য একটা লিগামেন্ট আসতেছে, যাকে আমরা বলতেছি সামনের দিক থেকে আসতেছে, দ্যাটস ওয়াই টার্মড অ্যাজ অ্যান্টেরিয়র স্টার্নোক্লাভিকুলার লিগামেন্ট। আর পেছন দিক থেকে যদি আসে, তাহলে আমরা বলবো পস্টেরিয়র স্টার্নোক্লাভিকুলার লিগামেন্ট। ঠিক সেম জিনিস লেফট সাইডে যদি থাকে, আমরা কি বলতে পারি? লেফট অ্যান্টেরিয়র স্টার্নোক্লাভিকুলার লিগামেন্ট, লেফট পস্টেরিয়র স্টার্নোক্লাভিকুলার লিগামেন্ট, তাই না? ইটস ভেরি ইজি। আর দুই সাইডে দুইটা লিগামেন্টকে, মানে দুইটা জয়েন্টকে স্ট্যাবিলিটি দেওয়ার জন্য আমরা আসতেছে ইন্টারক্লাভিকুলার লিগামেন্ট। এটা বেসিক্যালি তোমাদের দত্ত যে বইটা আছে, সেই দত্ত বই এটা খুব ভালোভাবে লিখছে যে জুগুলার নচ প্রোভাইডস অ্যাটাচমেন্ট টু ইন্টারক্লাভিকুলার লিগামেন্ট। তো আমরা এখানে আপার বর্ডার নিয়ে অলরেডি জেনে ফেলেছি। আপার বর্ডারের তিনটা লিগামেন্টস অ্যাটাচমেন্ট নিচ্ছে। অ্যাটাচমেন্ট মানে কি? সে কমিটেড, মানে তার ওয়াইফ হচ্ছে এখানে তিনটা। একটা হচ্ছে অ্যান্টেরিয়র স্টার্নোক্লাভিকুলার লিগামেন্ট, দুই সাইডে আছে, রাইট সাইডে হলে রাইট, লেফট সাইডে হলে লেফট। আবার পস্টেরিয়র স্টার্নোক্লাভিকুলার লিগামেন্ট, এটা যদি রাইট সাইডের স্টার্নোক্লাভিকুলার লিগামেন্টকে সাপোর্ট দেয়, তখন সেটা নাম হবে রাইট পস্টেরিয়র স্টার্নোক্লাভিকুলার লিগামেন্ট। আবার যদি লেফট সাইডে যায়, তখন সেটা নাম হবে লেফট পস্টেরিয়র স্টার্নোক্লাভিকুলার লিগামেন্ট। আর দুইটার মাঝখানে আছে ইন্টারক্লাভিকুলার লিগামেন্ট, which is the attachment of jugular notch. তো আমরা আপার বর্ডার নিয়ে ভালোভাবে জিনিসগুলো শিখে ফেলেছি। এবার আসি লোয়ার বর্ডার। লোয়ার বর্ডার বলতে গেলে আমরা এই জিনিসটাকে বোঝাচ্ছি, ভালো করে খেয়াল করো, এই জিনিসটাকে বোঝাচ্ছি লোয়ার বর্ডার বা ইনফিরিয়র বর্ডার। এখন লোয়ার বর্ডার তুমি নিজে চিন্তা করো, লোয়ার বর্ডার কার সাথে যুক্ত থাকবে? লোয়ার বর্ডার বডির সাথে যুক্ত থাকবে, কারণ আমরা দেখেছিলাম এই ম্যানুব্রিয়াম এবং বডি দুটো কিন্তু এভাবে থাকে নরমালি। হ্যাঁ, তো এই লোয়ার বর্ডার এটা হচ্ছে বডির সাথে যুক্ত হয়ে একটা জয়েন্ট ফর্ম করবে। এই জয়েন্টের নাম হচ্ছে ম্যানুব্রিও স্টার্নাল জয়েন্ট, বা তুমি বলতে পারো স্টার্নো ম্যানুব্রিয়াল জয়েন্ট, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখন যখন তুমি বলবা যে ম্যানুব্রিও স্টার্নাল জয়েন্ট, তখন তোমাকে টিচার জিজ্ঞেস করবে এই জয়েন্টটার টাইপ কি, তখন তোমাকে বলতে হবে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। জয়েন্টের অনেক ধরনের টাইপ আছে, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট আছে, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট আছে। জয়েন্টের একটা হিউজ ক্লাসিফিকেশন ট্রি আছে। সো সেই ক্লাসিফিকেশন ট্রিটা আমরা আজকে এই স্টারনামের ক্লাসে আলোচনা করব না। এই বিষয়টা জেনারেল অ্যানাটমির পার্ট, আমরা জেনারেল অ্যানাটমি নিয়ে আরেকটি ক্লাস আনবো ইন ফিউচারে, তখন তোমরা সেখান থেকে জিনিসটা জেনে নাও। বাট অ্যাট দ্য মোমেন্ট, ফর দ্য টাইম বিং, জাস্ট তুমি এতটুকু মনে রাখো যে এই ম্যানুব্রিয়াম এবং স্টার্নাম যে জয়েন্টটা ফর্মেশন করতেছে, এই জয়েন্টটার নাম হচ্ছে ম্যানুব্রিও স্টার্নাল জয়েন্ট, এবং এইটা একটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। মনে রাখবা মিড লাইনের যতগুলা জয়েন্টস আছে, ম্যাক্সিমাম অফ দেম ইজ বেসিক্যালি সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। কারণ হচ্ছে তুমি চিন্তা করো, এখানে আছে সিম্ফাইসিস মেন্টি, এখানে ম্যান্ডিবুলার একটা জয়েন্ট, এটাকে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট বলা থাকে। দো ইট ইজ আ ম্যাটার অফ কন্ট্রোভার্সি, কেউ কেউ এটাকে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট বলে থাকে। সো ফরগেট অ্যাবাউট দ্যাট, কন্ট্রোভার্সিতে যাওয়ার দরকার নাই। পেছনে আছে ইন্টারভার্টিব্রাল জয়েন্ট, সেটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। সিম্ফাইসিস পিবিস আছে, সেটাও সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আবার স্টার্নো ম্যানুব্রিয়াল জয়েন্ট আছে, এটাও সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। তোমাকে জাস্ট এতটুকুই জানতে হবে ফর দ্য টাইম বিং। এরপরে আসি ল্যাটারাল বর্ডার। আমরা ল্যাটারাল বর্ডার নিয়ে আলোচনা করেছিলাম। দুই সাইডে দুটো ল্যাটারাল বর্ডার আছে, একটা লেফট ল্যাটারাল বর্ডার আর একটা হচ্ছে রাইট ল্যাটারাল বর্ডার। এখন দেখো লেফট ল্যাটারাল বর্ডারে ঠিক উপরে একটা আমরা ফ্যাসেট দেখতে পাচ্ছি, ঠিক এই জায়গাতে একটা ফ্যাসেট দেখতে পাচ্ছি। ফ্যাসেট মানে হচ্ছে একটা জায়গা, যেই জায়গাতে এসে আরেকটা কোনো বোনস যুক্ত হয়, মানে ফ্যাসেট মানে একটা এরিয়া যেই জায়গাতে আরেকটা বোনস এসে যুক্ত হয় বা আর্টিকুলেট করে। হ্যাঁ,
তো সেটাকে আমরা বলছি ফ্যাসেট। হ্যাঁ, এই ফ্যাসেটের এই জায়গাতে এসে ফার্স্ট রিব এসে যুক্ত হবে। তোমরা এইচএসসি তে গাজী আজমল স্যারের বইয়ে পড়েছো পরশুকা। হ্যাঁ, সো এই পরশুকা, প্রথম যে পরশুকা, সেই প্রথম পরশুকাটা এসে এখানে যুক্ত হবে। এবং ল্যাটারাল বর্ডারে দুইটা ফ্যাসেট আছে এক সাইডে, অন ইচ সাইড। যদি আমি লেফট সাইড চিন্তা করি তাহলে এখানে একটা ফুল ফ্যাসেট আছে এবং নিচে একটা ডেমি ফ্যাসেট আছে। ঠিক সেম ভাবে রাইট সাইডে একটা ফুল ফ্যাসেট আছে, আবার রাইট সাইডের নিচের দিকে একটা ডেমি ফ্যাসেট আছে। আমরা ফুল ফ্যাসেট এবং ডেমি ফ্যাসেট এই বিষয়টা একটু জানবো। ফুল ফ্যাসেট মানে এই ফ্যাসেটটা ইটসেলফ ইজ কমপ্লিট, আর ডেমি ফ্যাসেট মানে ইটসেলফ ইট ইজ নট কমপ্লিট, আরেকটা ডেমি ফ্যাসেট আসলে সে কমপ্লিট হবে। তোমরা এই টার্মটা আসছে বেসিক্যালি গ্রিক মাইথোলজি থেকে। গ্রিক মাইথোলজিতে সবথেকে তিনজন গড ছিল, একটা হচ্ছে হেডিস, পোসাইডন এবং আরেকটা হচ্ছে জুস। আমরা একটু অফ দ্য টপিকে গিয়ে কথা বলি। জুস হচ্ছে যে সে হচ্ছে গড অফ দ্য থান্ডার, মানে তার কাছে থান্ডারবোল্ট আছে এবং হি ইজ দ্য সুপ্রিম গড ইন গ্রিক মিথোলজি। তাদের বিশ্বাস অনুযায়ী এই জুস যখন পৃথিবীতে আসে, ফর নট অনলি জুস বাট অলসো অ্যাপ্লিকেবল ইন কেস অফ পোসাইডন এটসেট্রা, তারা যখন ফুল গড, যেহেতু জুস ফুল গড, সে যখন পৃথিবীতে আসে সে তখন একাধিক হিউম্যান বিংস এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সো যখন বিবাহ বন্ধনে সে আবদ্ধ হয়, একাধিক নারীর সাথে যখন সে বিয়ে করে, তখন তাদের যেই সন্তান, জুস তো ফুল গড কিন্তু হিউম্যান বিং ইজ নট গড, হিউম্যান বিং ইজ অনলি হিউম্যান বিং। সো জুস প্লাস হিউম্যান বিং তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে যেই সন্তানটা আসলো সে কিন্তু ফুল গড না, তার মধ্যে জুসের ব্লাডও আছে আবার হিউম্যান বিং এর ব্লাডও আছে। সো হি ইজ নট আ ফুল গড অ্যান্ড হি ইজ নট আ ফুল হিউম্যান বিং অ্যাজ ওয়েল। সো সে হচ্ছে একটা ডেমি গড, মানে সে অর্ধেক মানুষ আর অর্ধেক গড। হ্যাঁ, সেই জায়গা থেকে এই ডেমি টার্মটা এসেছে। সো ফুল ফ্যাসেট হচ্ছে একটা ফুল ফ্যাসেট ইটসেলফ ইট ইজ কমপ্লিট, এ ফার্স্ট রিবের সাথে আর্টিকুলেট করবে। এবং যে ডেমি ফ্যাসেটটা রয়েছে, এই ডেমি ফ্যাসেট এই বডির সবার উপরে আরেকটা ডেমি ফ্যাসেট আছে। এই ডেমি ফ্যাসেট আর ম্যানোব্রিয়ামের ডেমি ফ্যাসেট, দুইটা ডেমি ফ্যাসেট মিলে একটা ফুল ফ্যাসেট হবে। সো অলমোস্ট লাইক ডেমি গড প্লাস ডেমি গড ইকুয়ালস টু ফুল গড। ঠিক সিমিলারলি ডেমি ফ্যাসেট প্লাস ডেমি ফ্যাসেট ইকুয়ালস টু ফুল ফ্যাসেট। এই ফুল ফ্যাসেটের সাথে এসে যুক্ত হবে সেকেন্ড রিব, অর্থাৎ ফার্স্ট ফুল ফ্যাসেটের সাথে যুক্ত হচ্ছিল ফার্স্ট রিব, আর সেকেন্ড ফুল ফ্যাসেট অর্থাৎ যখন ম্যানোব্রিয়ামের সেকেন্ড ডেমি ফ্যাসেট আর বডির সব থেকে উপরে প্রেজেন্ট থাকা ডেমি ফ্যাসেট, এই দুইটা ডেমি ফ্যাসেট যখন যুক্ত হলো তখন সে ফুল ফ্যাসেটে কনভার্ট হয়ে গেল। ইটস লাইক ডেমি গড ইকুয়ালস টু ফুল গড। ঠিক সিমিলারলি ডেমি ফ্যাসেট ইকুয়ালস টু ফুল ফ্যাসেট। এই ফুল ফ্যাসেট উইল আর্টিকুলেট উইথ দ্য সেকেন্ড রিব। এখন তুমি যখন বলবা যে এখানে আমরা ম্যানোব্রিয়ামে চলে আসি, ম্যানোব্রিয়ামের প্রথমে যেই ফার্স্ট রিবটা যুক্ত হলো এইটার ভ্যারাইটিটা কি, দেখো এটার নামটা কি আগে বলতে হবে। এটার নামটা হচ্ছে যেহেতু ম্যানোব্রিয়াম ইজ এ পার্ট অফ স্টার্নাম, আর রিবসকে অলওয়েজ আমরা বলে থাকি কোস্টাল বা কন্ড্রো, বিকজ ইট ইজ সামহাউ অ্যাসোসিয়েটেড উইথ দ্য কার্টিলেজ। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি কোস্টোস্টার্নাল জয়েন্ট। সো কোস্টোস্টার্নাল, ধরেন আমার ইন্ডেক্স ফিঙ্গার একটা রিব, এটাকে আমরা বলে থাকি ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ কোস্টাল, it is associated with coastal term, or Manubrium is a part of sternum, so it is associated with sternal term. So costosternal joint, first rib যে joint form করবে that is termed as costosternal joint. এই costosternal jointটা হচ্ছে primary cartilaginous joint. first costosternal joint হচ্ছে primary cartilaginous joint. তো আমরা এখন একটু কনফিউশন লাগবে, আমরা আপাতত জাস্ট নামগুলো মুখস্থ করি, পরে আমরা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট বলতে কি বোঝাচ্ছে, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট বলতে কি বোঝাচ্ছে, এগুলো আমরা জানবো। সো ফার্স্ট কোস্টোস্টার্নাল জয়েন্ট ইজ প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, আর বাকি যতগুলা কোস্টোস্টার্নাল জয়েন্টস রয়েছে সবগুলা হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ দি সাইনোভিয়াল জয়েন্ট। আমরা এই জিনিসটা মনে রাখলাম। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে ফার্স্ট যেই রিবসটা রয়েছে, এই ফার্স্ট রিবস এর সাথে যেই জয়েন্টটা ফর্ম করছে দ্যাট ইজ বেসিক্যালি ফার্স্ট কোস্টোস্টার্নাল বা কন্ড্রোস্টার্নাল জয়েন্ট। এটাকে আমরা বলে থাকি প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। হ্যাঁ, আর বাকি আমরা রিবস এর নাম্বার আমরা জানি, রিবস এর নাম্বার বেসিক্যালি 12 জোড়া, মানে 24টা রিবস থাকে, ডান সাইডে 12টা, বাম সাইডে 12টা। আউট অফ দিস 12 অন ইচ সাইড 7টা পরশুকাকে আমরা বলে থাকি আসল পরশুকা, ট্রু রিবস। তোমরা আজমল স্যারের বই পড়ছো যে আসল পরশুকা, নকল পরশুকা।
এবং সেখানে ভাসমান পরশুকাও এর কথাও ছিল। সো আসল পরশুকা মানে out of 12 on each side 7 ribs will directly articulate with the sternum, মানে 7টা রিব ডিরেক্টলি সেই স্টার্নামের সাথে এসে যুক্ত হবে এভাবে। এই 7টা রিবসকে আমরা বলতেছি আসল পরশুকা বা ট্রু রিবস। আমরা এখন থেকে ট্রু রিবস বলবো, আমরা বাংলা টার্মগুলোকে অ্যাভয়েড করবো এখন থেকে। সো ট্রু রিবস হচ্ছে সেই রিবসগুলা যেগুলা ডাইরেক্টলি এসে স্টার্নামের সাথে যুক্ত হচ্ছে, এগুলোকে আমরা বলতেছি ট্রু রিবস। তো ফার্স্ট রিব এর প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, বাট সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ সবগুলাই হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ দ্য সাইনোভিয়াল জয়েন্টস। হ্যাঁ, আমরা এখন ল্যাটারাল বর্ডারে ছিলাম, আমরা ব্যাক করি ল্যাটারাল বর্ডার। ল্যাটারাল বর্ডার আমরা দেখলাম ম্যানোব্রিয়ামের একটা ল্যাটারাল বর্ডারে দেখলাম যে ফুল ফ্যাসেটটা ছিল সেই ফুল ফ্যাসেটে এসে ফার্স্ট রিব যুক্ত হবে এবং যে জয়েন্টটা ফর্ম করবে সেই জয়েন্টটার নাম হচ্ছে ফার্স্ট কোস্টোস্টার্নাল জয়েন্ট এবং সেই জয়েন্টের ভ্যারাইটি হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। দ্বিতীয়ত and apart from this joint, apart from the first costoesternal joint, all the remaining joints are basically plain variety of the synovial joint. এবং ল্যাটারাল বর্ডারে আমরা দেখেছি একটি ফুল ফ্যাসেট আছে এবং একটি ডেমি ফ্যাসেট আছে। এই ডেমি ফ্যাসেটটা বডির ডেমি ফ্যাসেটের সাথে যুক্ত হয়ে demigod plus demigod equals to full god, similarly demifacet plus demifacet equals to full facet এ কনভার্ট হবে। আর এই যে দেখলাম যে একটা ফুল ফ্যাসেট এবং ডেমি ফ্যাসেট মানে এই দুইটার জায়গায় যে ইন্টারভেনিং স্পেসটা আছে, মানে ফুল ফ্যাসেট এবং ডেমি ফ্যাসেট এই দুই জায়গার মাঝখানে যে জায়গাটা রয়েছে ল্যাটারাল বর্ডারে, এই ল্যাটারাল বর্ডারে এই মাঝখানের জায়গাতে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টালিস মেমব্রেন এবং ইন্টারকোস্টালিস ইন্টিমাস মাসল এসে অ্যাটাচমেন্ট দিবে। এই মাসলগুলোর জাস্ট আমরা আপাতত নাম জানি, পরবর্তীতে আমরা ইন ডিটেইলস এগুলো নিয়ে আলোচনা করব। অ্যান্টেরিয়র ইন্টারকোস্টালিস মেমব্রেন এন্ড ইন্টারকোস্টালিস ইন্টিমাস দে টেক অ্যাটাচমেন্ট in the area between the first full facet and the demi facet present on the lateral border of the manubrium। তাহলে মোটামুটি ম্যানোব্রিয়ামের আমাদের বর্ডার শেষ। হ্যাঁ, এরপরে আমরা আসবো ম্যানোব্রিয়ামের সারফেস নিয়ে। ম্যানোব্রিয়ামের একটা অ্যান্টেরিয়র সারফেস আছে, লুক অ্যাট দিস ভেরি কেয়ারফুলি যে আমি কিভাবে বর্ডার বা সারফেস ট্রেস করতেছি। I am keeping all the four fingers attached to one another and then showing the part of the anterior surface of the manubrium. So anterior surface of the manubrium এর হচ্ছে anterior surface is আর posterior surface আছে, মানে ম্যানোব্রিয়ামের anterior surface এবং posterior surface আছে। এবং anterior surface এ আমরা দেখলাম convex from side to side, মানে আমরা যদি এভাবে যাই হরিজন্টালি গেলে কনভেক্স পাবো। কনভেক্স মানে কি এটা উত্তল, মানে একটু একটু এলিভেটেড। আমরা এটাও পড়েছিলাম উত্তল দর্পণ অবতল দর্পণ পড়ো নাই? আমরা যদি হাতটাকে চিন্তা করি এই হাতটা হচ্ছে এখন ফ্ল্যাট হয়ে আছে, এখন এই হাতটাকে যদি আমরা এভাবে করি তাহলে এটা হচ্ছে উপরের অংশ এলিভেটেড অংশকে আমরা বলছি কনভেক্স আর ভেতরের এই অংশকে আমরা বলছি কনকেভ। তাহলে আমরা দেখি হরাইজন্টালি অ্যান্টেরিয়র সারফেসটা তোমরা যদি একটু হাত দাও, যাদের কাছে বোনস আছে তারা ইজিলি এটাকে মিলাই ফেলবা যে সাইড টু সাইড হচ্ছে একটু কনভেক্স, আর উপর থেকে নিচে এভাবে যদি লংগিটিউডিনালি যাই তাইলে আমরা দেখবো এটা হচ্ছে আমার একটু কনকেভ, উপর থেকে নিচে কনকেভ আর সাইড বাই সাইড হচ্ছে কনভেক্স। হ্যাঁ, এখন এটার অ্যাটাচমেন্ট কি? অ্যাটাচমেন্ট মানে কি? এটার মানে মাসেলস মানে লিগামেন্টস, মাসেল লিগামেন্ট টেন্ডন এগুলো হচ্ছে অ্যাটাচমেন্ট। মানে অ্যাটাচমেন্ট হচ্ছে বউ যার সাথে তুমি যতই ঝগড়া করো যতই বিবাদ করো তাকে তুমি ছেড়ে ফেলে দিতে পারবে না, অলওয়েজ ইট উইল রিমেইন অ্যাটাচড টু ইউ, ইট উইল রিমেইন গ্লুড টু ইউ। সো আমরা বলেছি কি অ্যাটাচমেন্টটা কি? মাসেলস হতে পারে, লিগামেন্টস হইতে পারে, টেন্ডন হইতে পারে, ফাসা হইতে পারে, মেমব্রেনস হইতে পারে। সো এটার অ্যান্টেরিয়র সারফেসের অ্যাটাচমেন্টস গুলো কি কি? অ্যান্টেরিয়র সারফেসে ঠিক এই জায়গা থেকে অ্যাটাচমেন্ট নেয় তোমার পেক্টোরালিস মেজর মাসল। পেক্টোরালিস মেজর মাসলটা হচ্ছে তোমার বুকের একটা সবথেকে প্রমিনেন্ট মাসল। তোমরা চিন্তা করো যে বুকের যে মাসলটা আছে এটাই হচ্ছে পেক্টোরালিস মেজর মাসল। রাইট সাইডে রাইট পেক্টোরাল, লেফট সাইডে লেফট পেক্টোরালিস মেজর মাসল, রাইট সাইডে রাইট পেক্টোরালিস মেজর মাসল। সো এই মাসলটা এখান থেকে অরিজিন নিবে, এন্ড অরিজিন নিবে। এখন তোমাকে একটু মনে রাখতে হবে যে অরিজিন এবং ইনসারশন বলতে কি বোঝাও। অরিজিন বলতে আমরা বুঝাই যে একটা মাসল যেই জায়গা থেকে উৎপত্তি হচ্ছে, একটা মাসল যেই জায়গা থেকে তৈরি হওয়া শুরু করছে সেটাকে আমরা বলছি অরিজিন। আর ইনসারশন হচ্ছে একটা মাসল যেই জায়গাতে অরিজিন হয়ে যেই জায়গা থেকে সে লেগে যাচ্ছে, মানে যেখানে ওই মাসলটা শেষ করতেছে সেটাই হচ্ছে ইনসারশন। ঠিক আছে, এখন কিছু কিছু রাইটার বলে থাকে এটা ডেফিনেশন এভাবে দাঁড় করায় যে অরিজিন হচ্ছে এমন একটা জায়গা যেই জায়গাতে মাসেলের মোবিলিটি থাকবে অনেক কম, আর ইনসারশন হচ্ছে এমন একটা জায়গা যেই জায়গাতে মোবিলিটি থাকবে অত্যন্ত বেশি, মানে মোবিলিটি উইল বি মোর ইন ইনসারশন আর মোবিলিটি উইল বি লিস্ট ইন অরিজিন। তো এই কনফিউজিং ডেফিনেশনে আমরা না গিয়ে সহজে বলতে পারি যে অরিজিন মানে এমন একটা জায়গাকে বোঝায় বা এমন একটা সাইটকে বোঝায়
যেখানে মাসলটা তৈরি হয়। ফর এক্সাম্পল আমি একটু চিন্তা করি, যেমন বাইসেপস, হ্যাঁ তোমরা বাইসেপস পড়ে এসেছো, আমি বাইসেপস এর ইন ডিটেইলসে না গিয়ে ধরলাম যে হাতের এখান থেকে, এখন এখানে একটা স্পেসিফিক জায়গা আছে যে জায়গাটার নাম আমি এখানে বলবো না, কারণ এখন এবার বললে ক্লাসটা আরো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। সো যেহেতু ফার্স্ট ক্লাস, আই উইল ট্রাই টু কিপ ইট অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ পসিবল। সো চিন্তা করো ঠিক এখানে ঘাড়ের কোনো একটা জায়গা থেকে বাইসেপসটা তৈরি হচ্ছে। সো এটা হচ্ছে বাইসেপসের অরিজিন, বাইসেপসের এখানে অরিজিন হয়ে বাইসেপসটা ঠিক এখানে কোনো একটা জায়গাতে গিয়ে সে শেষ হয়ে যাবে। তো যেখানে শেষ হচ্ছে সেটা হচ্ছে তার ইনসারশন, ঠিক আছে। তো এখন চিন্তা করো এই স্টারনামে এই অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য ম্যানোব্রিয়ামে কি কি মাসল অরিজিন নাই। মনে রাখবা, একটা জাস্ট পরীক্ষা হলে যদি ভুলে যাও, কারণ অরিজিন এবং ইনসারশনে অনেক প্যাচ লাগে, বুঝছো। এখন তো জাস্ট স্টারনাম পড়ছো, কিন্তু পরে তুমি ফিবুলা, টিবিয়া, হিউমারাস, রেডিয়াস, আলনা সবগুলা পড়ে ফেলবা, তখন তোমার অনেকগুলা অরিজিন বের হবে, অনেকগুলা ইনসারশন বের হবে। তখন তুমি বুঝবা না যে আসলে এই মাসলটা সেখান থেকে অরিজিন করছিল নাকি ইনসারশন করছিল। সো ইউল বি কমপ্লিটলি ব্যাম্বুজলড। সো ওই জিনিসটা যেন না হয়, মাঝে মাঝে আমরা কিছু নিজস্ব ট্রিক্স বের করব, সো দ্যাট ইউনো এতগুলো ইনফরমেশন যেগুলো আমরা জানছি, এগুলো যেন খুব সহজে মনে রাখা পসিবল হয় লং টার্ম মেমোরিতে। সো আমরা একটু মনে করি যে স্টারনামে যতগুলো মাসল, মানে স্টারনামে যতগুলো মাসল অ্যাটাচমেন্ট নেয়, তার সবগুলা মাসেলই এখান থেকে অরিজিন নেবে এক্সেপ্ট ওয়ান মাসেল, এবং সেই মাসেলটা কি সেটা আমরা পরে জানবো। কিন্তু আপাতত আমরা এতটুকু মনে রাখি যে স্টারনামে যতগুলা মাসেল অরিজিন নাই, যতগুলা মাসেল অ্যাটাচমেন্ট নাই, সবগুলা এখানে অরিজিন আকারেই অ্যাটাচড হয়ে আছে। সো অ্যান্টেরিয়র সারফেসে পেক্টোরালিস মেজর মাসল অরিজিন নেবে, মানে বুকের মাসলটা অরিজিন নেবে। আবার তার ঠিক একটু উপরে এই জায়গাতে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল, এও কিন্তু এখানে অরিজিন নেবে। স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসলটা হচ্ছে যে তুমি একটু ঘাড়টাকে এভাবে টিল্ট করো, মানে সেন্টার থেকে একটু রাইট সাইডে বা লেফট সাইডে টিল্ট করো, তাহলে দেখবা যে গলার এখানে একটা মাসল প্রমিনেন্ট হয়ে আছে, অনেক শক্ত করে ধরা যাচ্ছে। এই মাসলটার নামই হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল। সো লেফট সাইডে লেফট স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল, রাইট সাইডে রাইট স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল। সো অ্যান্টেরিয়র সারফেস শেষ, অ্যান্টেরিয়র সারফেসের বউটা শেষ। অ্যান্টেরিয়র সারফেসে দুইটা বউ আছে, মানে দুইটা অ্যাটাচমেন্ট আছে, একটা পেক্টোরালিস মেজর মাসল, আরেকটা হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল। এরপরে আসি আমরা পস্টেরিয়র সারফেস। হ্যাঁ, এই পস্টেরিয়র, এই যে দেখো আমরা এখানে এই পিকচারে দেখাচ্ছি, এখানে অ্যান্টেরিয়র সারফেসে দেখো স্টার্নাল হেড অফ দ্য স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল, মানে স্টার্নাল হেড মানে অ্যাকচুয়ালি স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসলটার অনেকগুলো অরিজিন আছে। অনেকগুলো অরিজিন থাকার পর একটা অরিজিন হচ্ছে এই স্টারনাম থেকে আসে, এবং সেই জন্য আমরা এটাকে বলতেছি স্টার্নাল হেড। হ্যাঁ, এটা পরে পড়বা, আরেকটা এটার হেড আছে, সেই হেডটা তোমরা পরে পরে পড়বা। আর ম্যানোব্রিয়ামে দেখো এই অংশটা হচ্ছে পেক্টোরালিস মেজর মাসল, এখান থেকে সে অরিজিন হয়ে একদম ম্যানোব্রিয়ামের অ্যান্টেরিয়র সারফেসকে কভার করে একদম বডি পর্যন্ত আসছে এই মাসলটা। হ্যাঁ, তো আমরা আপাতত অ্যান্টেরিয়র সারফেসে দেখেছি যে একটা পেক্টোরালিস মেজর মাসল আছে, আরেকটা আছে স্টার্নাল হেড অফ দ্য স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল। এবং পস্টেরিয়র সারফেস আমরা যদি দেখি, পস্টেরিয়র সারফেসে অ্যাটাচমেন্ট আছে। দেখো অ্যান্টেরিয়র সারফেস কিন্তু খুবই সফট, হ্যাঁ, তার শুধুমাত্র বউ আছে, তার কোনো গার্লফ্রেন্ড নাই। আমরা আগে কি বলেছি, বউ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট মানে হচ্ছে মাসেলস, লিগামেন্টস, টেন্ডন, মেমব্রেনস, ফাসা, যে সবসময় লেগে থাকবে, যতই ঝগড়া হোক, যতই বিবাদ হোক, যতই আপস এন্ড ডাউনস হোক, অলওয়েজ ইট উইল রিমেইন গ্লুড টু ইউ, ইট উইল নট গো অ্যাওয়ে। কিন্তু রিলেশন মানে হচ্ছে গার্লফ্রেন্ড, মানে আর্টারি, ভেইন, নার্ভ, অর্গানস, ভিসেরা, এগুলো হচ্ছে রিলেশনস। একটু কিছু 19-20 হয়ে গেলে তোমাকে ছেড়ে চলে যাবে বা তোমার সাথে ব্রেকআপ হয়ে যাবে। সো পস্টেরিয়র সারফেস অফ দ্য ম্যানোব্রিয়াম এ কিন্তু অ্যান্টেরিয়র সারফেসের মতো সৎ না, এ একটু ডিসঅনেস্ট এবং একটু ডিসলয়াল। হ্যাঁ, এর পস্টেরিয়র সারফেসে রিলেশনও আছে এবং অ্যাটাচমেন্টও আছে। এর মানে হচ্ছে পস্টেরিয়র সারফেসে অ্যাটাচমেন্ট আছে, মানে এর বউ আছে, আবার এর রিলেশনও আছে, মানে এর গার্লফ্রেন্ডও আছে। সো এর অ্যাটাচমেন্ট কে কে, এর অ্যাটাচমেন্ট হচ্ছে কি, অ্যাটাচমেন্ট মানে কি মাসল, তাহলে মাসলটা কি, একটা হচ্ছে গিয়ে পস্টেরিয়র সারফেসে ঠিক উপর দিয়ে স্টার্নো হাইওয়েড মাসল আসবে, এখানে ঠিক উপরে স্টার্নো হাইওয়েড মাসল আসবে, দুই সাইডে দুইটা, লেফট সাইড এবং রাইট সাইডে। আর ঠিক নিচের সাইডে আসবে স্টার্নো থাইরয়েড মাসল। এখন আমি যখন পড়তাম যে স্টার্নো হাইওয়েড উপরে নাকি স্টার্নো থাইরয়েড নিচে, না একটু কনফিউজ হয়ে যেত, মানে ভাইস ভার্সা হয়ে যেত, যে স্টার্নো হাইওয়েড উপর থেকে আসবে নাকি স্টার্নো থাইরয়েড উপর থেকে আসবে। এই জিনিসটাকে মনে রাখার জন্য খুবই সহজে তুমি মনে রাখতে পারো যে আমরা যখন ঢোক গিলি, when we deglute, তখন এখানে একটা বোনস একটু আপস এন্ড ডাউনস মুভ করবে। হ্যাঁ, এটা হচ্ছে স্টার্নো হাইওয়েড মাসল। হ্যাঁ, এবং তুমি চিন্তা করো স্টার্নো হাইওয়েড মানে হায়ার, স্টার্নো হাইওয়েড মানে হায়ার থাকবে, মানে উপরে থাকবে স্টার্নো হাইওয়েড বোন, ইট উইল বি প্রেজেন্ট হায়ার দেন দ্য লেভেল অফ স্টার্নো থাইরয়েড, তাহলে স্টার্নো থাইরয়েডটা নিচে থাকবে। এখন আমি একটা সূত্র বলেছি যে স্টার্নামে যতগুলা মাসল আছে সবগুলাই অরিজিন করবে এক্সেপ্ট ওয়ান মাসল।
সো সবগুলা যেহেতু অরিজিন করতেছে, তো তুমি বলতে পারো যে sternothyroid it will take origin from the upper part of the posterior surface of the manubrium. Sternothyroid it will take again origin from the posterior surface of the manubrium, but it will take origin from the lower half of the posterior surface of the manubrium. সো আমরা posterior surface অ্যাটাচমেন্ট পড়ছি, এরপর আমরা দেখব posterior surface এর রিলেশন কি। এ কিন্তু সৎ মানুষ না, মানে অ্যান্টিরিয়র সারফেসের মতো posterior surface কিন্তু সৎ মানুষ না, এর অনেকগুলো রিলেশন আছে। তাহলে এই রিলেশনগুলো আমরা পড়ি। আমরা যদি এই posterior surface কে দুই ভাগে ভাগ করি, লোয়ার হাফ এবং আপার হাফ, তাহলে আমরা দেখব যে লোয়ার হাফে আর্চ অফ অ্যাওর্টা থাকে। আর্চ অফ অ্যাওর্টা মানে কি, হার্ট থেকে একটা অ্যাসেন্ডিং অ্যাওর্টা বের হয়ে এরকম একটা আর্চ অফ অ্যাওর্টা বের হয়ে গেছে। হ্যাঁ, এটা কেন বলতেছি আর্চ অফ অ্যাওর্টা, আমরা একটা পিকচার দেখা গেল ভালো করে বুঝবা। দেখো এটা হচ্ছে আমার আর্চ অফ অ্যাওর্টা। এই আর্চ অফ অ্যাওর্টা থেকে তিনটা ব্রাঞ্চ আসে। হ্যাঁ, তাহলে লোয়ার হাফ উইল বি রিলেটেড টু আর্চ অফ অ্যাওর্টা। আমরা বলছিলাম না রিলেশন মানে কি, রিলেশন মানে হচ্ছে আর্টারি, ভেইন, নার্ভ এসব হতে পারে। তো আমরা দেখতেছি আর্চ অফ অ্যাওর্টা ইজ অ্যান আর্টারি, আর্চ অফ অ্যাওর্টা ইজ অ্যান আর্টারি। আর তারপর দ্বিতীয়ত আমরা দেখতেছি আপার হাফ, তাহলে লোয়ার পার্ট উইল বি রিলেটেড টু আর্চ অফ অ্যাওর্টা। এখন এই আর্চ অফ অ্যাওর্টা থেকে তিনটা ডিফারেন্ট ব্রাঞ্চ বের হয়। আমরা মনে রাখার জন্য এটাকে বলে থাকি BCS, ফ্রম রাইট টু লেফট যদি চিন্তা করি, মানে ডান দিক থেকে বাম দিকে যদি চিন্তা করি, তাহলে আমরা কি বলবো যে ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড আর্টারি এবং লেফট সাবক্লাভিয়ান আর্টারি। ঠিক এভাবে আর্চ অফ অ্যাওর্টা থেকে ধরে নাও যে এটা হচ্ছে আমার আর্চ অফ অ্যাওর্টা, লেটস জাস্ট সে দিস ইজ আর্চ অফ অ্যাওর্টা। হ্যাঁ, এই আর্চ অফ অ্যাওর্টা থেকে ফ্রম রাইট টু লেফট চিন্তা করি, তাহলে দিস ইজ ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক, দেন লেফট কমন ক্যারোটিড আর্টারি, দেন লেফট সাবক্লাভিয়ান আর্টারি। হ্যাঁ, মানে ইন্ডেক্স ফিঙ্গার লেফট ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক, মিডল ফিঙ্গার left common carotid artery and ring finger indicates left subclavian artery। সবগুলাই কোত্থেকে উত্থান, এই আর্চ অফ অ্যাওর্টা থেকে। আমার লেফট হ্যান্ড ইজ আর্চ অফ অ্যাওর্টা, এখান থেকে উত্থান। তাহলে তুমি নিজে দেখো, তাহলে এখন যদি তুমি এটার বরাবর যদি ম্যানোব্রিয়াম রাখো, তাহলে লোয়ার পার্ট উইল বি রিলেটেড টু আর্চ অফ অ্যাওর্টা and upper half will be related to the branches given by this arch of aorta। কি আর্চ অফ অ্যাওর্টা, কি সেই ব্রাঞ্চগুলো থাকবে, একটা হচ্ছে ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক, then left common carotid artery, left subclavian artery, BCS। এটা হচ্ছে posterior surface relation। মনে রাখবা posterior surface relation is very important for your OSPI exam and also for your viva exam। এটা অহরহ অসপিতে আসে। অসপিতে দেখবা, অসপি মানে কি, একটা স্টেশন, একটা মানে স্টেশন থাকবে, মানে যে স্টেশনে তোমাকে 2 থেকে 3 মিনিট দিবে এবং সেখানে এই বোনসটাকে এভাবে রেখে চকমাট করে তোমাকে কোশ্চেন করা থাকবে যে রাইট ডাউন দ্য relations of posterior surface of this particular bone। তখন তোমাকে 2 মিনিটের মধ্যে এটা লিখতে হবে যে upper half will be related to the branches given by arch of aorta, from right to left they are like brachiocephalic trunk, left common carotid artery, left subclavian artery, and lower half will be related to arch of aorta। সো দেখো, আমরা যদি posterior surface এতটুকু জানি, তাহলে আমার মোটামুটি ম্যানোগ্রাম পড়া শেষ। তাহলে ম্যানোগ্রাম আমরা কি দেখলাম, একটা অ্যান্টিরিয়র, একটু কুইক রিক্যাপিচুলেট করি। সবাই আমার দিকে তাকাও। হ্যাঁ, সবাই এখন আমার দিকে তাকাও। আমি তোমাদেরকে এখন খুব তাড়াতাড়ি এই ম্যানোগ্রাম অফ দি স্টারনামটাকে রিক্যাপিচুলেট করাই দিব। সো আমরা কি শিখলাম, আমরা শিখলাম আপার বর্ডার উইল বি demarcated by the presence of a notch, that is jugular notch, this notch। তার ঠিক ডান সাইড এবং বাম সাইডে আছে clavicular notch for the articulation with the sternal end of the clavicle, that will be basically saddle variety of the synovial joint। তারপরে আসি lower border is going to form another joint with the body of the sternum, this is the body of the sternum, making a joint that is called as manubriosternal joint। it is basically secondary cartilaginous joint। রাইট সাইডে দেখতেছি রাইট ল্যাটারাল বর্ডার এবং লেফট সাইডে দেখতেছি লেফট ল্যাটারাল বর্ডার। Both the lateral borders contain a full facet and a demi-facet। Full facet articulates to the first rib, making a joint that is called as first chondrosternal joint, costosternal joint, whatever it is, and it is basically primary cartilaginous joint। The demi-facet of the of the manubrium present in the lateral border, it will make a full facet when it comes in combination with the demi-facet present in the lateral border of the body of the sternum। At that time it will articulate with the second rib, making the second chondrosternal joint, which will be plain variety of the synovial joint। কারণ আমরা বলেছি except the first chondrosternal joint, all the chondrosternal joints are basically plain variety of the synovial joints।
এখন এই জয়েন্টস নিয়ে জাস্ট নামগুলো জানো, পরবর্তীতে তোমরা এগুলো কি কেন বলছি বা এগুলো ক্লাসিফিকেশন কি, ডেফিনেশন কি, এক্সাম্পলস কি, এগুলো তোমরা পরবর্তী ক্লাসে তোমাদের জন্য একটা জেনারেল অ্যানাটমি ক্লাস আমি নিয়ে আসবো, সেখানে তোমরা জানো। তারপরে আমরা দেখলাম হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেসের অ্যাটাচমেন্ট কি, মানে অ্যান্টেরিয়র সারফেসের ওয়াইফ কারা কারা। অ্যান্টেরিয়র সারফেস অত্যন্ত অনেস্ট, এর শুধু ওয়াইফ আছে, এর গার্লফ্রেন্ড নাই। তার মানে এর ওয়াইফ আছে মানে কি এর মাসেলস গুলো সে অ্যাটাচমেন্ট দিবে। মানে স্টার্নাল, এখানে দেখবো আমরা পেক্টোরালিস মেজর মাসেল এদিক থেকে আসতেছে, আবার এদিক থেকে আসতেছে, আবার তার ঠিক উপরে ঠিক এই জায়গাতে আমরা দেখবো হচ্ছে sternal head of the sternocleidomastoid muscle, they will take origin. Posterior surface আমরা দেখবো কি, posterior surface relations আছে, মানে it is a bit dishonest in comparison to the anterior surface. এখানে attachment ও আছে এবং রিলেশনও আছে। Attachment আমরা দেখবো sternohyoid takes attachment, basically sternohyoid will take origin from the upper part of the posterior surface of the manubrium, and sternothyroid will take origin from the lower part of the posterior surface of the manubrium. এবং এখানে আমরা দেখব দুইটা হাফে যদি বিভক্ত করি, অর্থাৎ আপার হাফ এবং লোয়ার হাফ, lower half will be related to arch of aorta and upper half will be related to the branches of arch of aorta. From right to left they are like brachiocephalic trunk, left common carotid artery and left subclavian artery. Okay, finished. আমরা ম্যানোব্রিয়াম শেষ করেছি। আর এরপরে আমরা আসবো বডি। বডিতে আমরা যদি এখন দেখি, এখন বডিতে আমরা দেখব বডিতে অনেকগুলো সারফেস আছে। এখানে অ্যান্টেরিয়র সারফেস আছে, এখানে পস্টেরিয়র সারফেসও আছে। আমরা একটু পিকচার তোমাদেরকে দেখাই, দেখো পস্টেরিয়র সারফেস অফ দ্য ম্যানোব্রিয়ামে দেখো এখানে স্টেনোথাইরয়েড, স্টেনোহাইড মাসল, এখানে স্টেনোথাইরয়েড মাসল এবং পস্টেরিয়র সারফেসের আমরা রিলেশন পড়েছি। এরপর আমরা দেখব বডি। হ্যাঁ, বডি অফ দ্য স্টার্নাম। এই যে বডি দেখছি, এই বডির অ্যান্টেরিয়র সারফেস আছে, এটা কনভেক্স, মানে এরকম, মানে একটু এলিভেটেড হয়ে আছে। আর পস্টেরিয়র সারফেস হচ্ছে কনকেভ, মানে একটু ভেতরের দিকে খাঁজ ঢুকে আছে। এবং এটা যদি ভার্টিব্রাল লেভেল আমরা দেখি তাহলে thoracic 5 থেকে thoracic 8 পর্যন্ত আসবে। ভার্টিব্রা মানে কশেরুকা। হ্যাঁ, এটা তোমরা পরে জেনে, এটা তো নট সো ইম্পর্টেন্ট। এখন যে বিষয়টা তোমাদেরকে জানতে হবে সেটি হচ্ছে এই যে বডির কথা চিন্তা করছি, এই বডিতে দেখবা যে একটু মাঝ বরাবর যখন তোমরা হাত দিয়ে দেখবা, যখন তোমরা ফার্স্ট বোনস কিংবা যাদের কাছে বোনস আছে তারাও দেখতে পারো যে তোমাদের এই বডিতে, এই মানে আই মিন টু সে তোমাদের বডি না, মানে স্টার্নামের বডিতে দেখবা যে বেশ কয়েকটা রিজ আছে, মানে একটু খাঁজ কাটা, মানে একটু হালকা উঁচু, একটু খসখসে, একটু এলিভেটেড কিছু লাইনস এর মতো দেখবা। এগুলোকে আমরা বলে থাকি রিজ। অ্যানাটমিতে রিজ মানে হচ্ছে একটু উঁচু, একটু খসখসে, একটু খাঁজ কাটা, এগুলোকে আমরা বলে থাকি রিজ। এখানে দেখবা প্রায় 3 থেকে 4টার মতো তোমরা রিজ পাবা। এখন এই রিজ কারো বোনসে আবার তোমরা দেখবা এখানে একটা একটু ছিদ্র থাকতে পারে। বেসিক্যালি আমার হাতে যে বোনসটা আছে এখানে কোনো ছিদ্র নাই। যদি ছিদ্র থাকে তাহলে সেটাকে আমরা বলবো স্টার্নাল ফোরামেন। এটা তেমন কোনো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স নাই, জাস্ট এটা একটা অ্যাবনর্মালিটি, হ্যাঁ, কনজেনিটাল মানে ডেভেলপমেন্টাল একটা অ্যাবনর্মালিটি আর নাথিং এলস। আমরা যেটি জানবো সেটি হচ্ছে এই রিজগুলো কেন হয়। কারণ হচ্ছে স্টার্নাম যখন তৈরি হয় তখন এগুলো ফ্র্যাগমেন্টেড ছিল, মানে স্টার্নামটা তো এখন আমরা একটা খণ্ডে পাইছি, তাই না? কিন্তু যখন স্টার্নাম তৈরি হচ্ছিল, মানে এমব্রায়োনিক স্টেজে, মানে স্টার্নাম যখন মায়ের পেটে ছিল তখন স্টার্নাম গুলো অনেকগুলো ফ্র্যাগমেন্টে তৈরি হচ্ছিল এবং সবগুলা ফ্র্যাগমেন্ট একসাথে যখন যুক্ত হয়েছে তখন এটাকে আমরা বডি অফ দ্য স্টার্নাম হিসেবে চিন্তা করতে পারতেছি। ধরে নাও যে এই ধরো যে আমার হাতের 4টা আঙ্গুল মানে 4টা স্টার্নিব্রি। হ্যাঁ, প্রত্যেকটা ফ্র্যাগমেন্টকে আমরা বলছি কিন্তু স্টার্নিব্রি। ধরো যে এটা একটা ফ্র্যাগমেন্ট, এক নম্বর স্টার্নিব্রি, এটা আরেকটা ফ্র্যাগমেন্ট, এটা আরেকটা স্টার্নিব্রি, 3 নম্বর ফ্র্যাগমেন্ট, 3 নম্বর স্টার্নিব্রি, 4 নম্বর ফ্র্যাগমেন্ট, 4 নম্বর স্টার্নিব্রি। এই সবগুলা যখন তৈরি হচ্ছিল সবগুলা ফ্র্যাগমেন্ট আকারে তৈরি হচ্ছিল, তারপরে তারা একে অপরের সাথে অ্যাটাচড হয়ে গেল। যখন অ্যাটাচড হয়ে গেল তখন আমরা এই কমপ্লিট বডিটা পেয়েছি, which is the body of the sternum. এবং তুমি দেখো যখন অ্যাটাচড হচ্ছে তখন দেখো এক আঙ্গুল এবং আরেক আঙ্গুলের মাঝখানে একটা গ্যাপ দেখছি না, মানে একটা হালকা খসখসে একটু জায়গা বা একটা লাইন বা একটু মনে হচ্ছে যে ইট ইজ নট ফুললি ইন কম্বিনেশন উইথ, মানে ইট ইজ নট আ ফ্ল্যাট থিং, মানে ফার্স্ট রিব এবং সেকেন্ড রিব দুইটার মাঝখানে একটা মানে ডিসকানেক্টেড লাইন বা একটু খসখসে জায়গা, এই জায়গাটাই হচ্ছে রিচ। হ্যাঁ, এরকম প্রায় 3-4টা রিচ থাকবে এবং এই রিচগুলোই আমরা এখানে ফিল করতে পারবো। হ্যাঁ, কারণ কি, এটা ডিউরিং ডেভেলপমেন্ট এটা ফ্র্যাগমেন্টেড আকারে ছিল, খন্ড খন্ড আকারে ডেভেলপড হয়েছে। দ্যাটস ওয়াই আমরা এখানে বেশ কয়েকটা রিচ পাবো এবং হুইচ ইন্ডিকেটস দ্যাট স্টার্নিব্রি গুলো ফিউশন হয়ে গেছে। ফিউশন হওয়ার পর আমরা একটা কমপ্লিট স্টার্নাম পেয়ে গেছি।
এখন এই বডিতে আমরা দেখবো একটা অ্যান্টেরিয়র সারফেস আছে আর একটা পস্টেরিয়র সারফেস আছে, একটা দুইটা ল্যাটারাল বর্ডার আছে, রাইট ল্যাটারাল বর্ডার, লেফট ল্যাটারাল বর্ডার এবং দুইটা এন্ড আছে, আপার এন্ড এবং লোয়ার এন্ড। আমরা আপার এন্ড কিছুক্ষণ আগে বললাম যে আপার এন্ড আর্টিকুলেটস with the lower end of manubrium making a joint that is called as sternomanubrial joint, বা তুমি বলতে পারো manubriosternal joint which is secondary cartilaginous joint। ঠিক আছে, এরপরে আমরা দেখব আপার এন্ড তাহলে আমাদের পড়া শেষ, এবং তারপরে লোয়ার এন্ড দেখি। লোয়ার এন্ড এর সাথে কে যুক্ত থাকবে? জিফয়েড প্রসেস। এই যে ছোট্ট একটা জায়গা দেখছি ট্রায়াঙ্গুলার এরিয়া, এটাকে আমরা বলছি জিফয়েড প্রসেস, এবং এই বডি অফ দ্য স্টার্নাম এবং জিফয়েড প্রসেস একে অপরের সাথে যখন যুক্ত থাকবে তখন তার আরেকটা জয়েন্ট ফর্ম করবে যার নাম জিফিস্টার্নাম জয়েন্ট বা জিফিস্টার্নাল জয়েন্ট। এই জয়েন্টটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এই জিনিসটা ভেরি ভেরি ক্রুশাল, কারণ আমরা কি বলেছিলাম কিছুক্ষণ আগে যে মিড লাইনের যতগুলো জয়েন্ট আছে সবগুলাই হচ্ছে ম্যাক্সিমাম সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, whether it be intervertebral joint or symphysis menti or it is symphysis pubis, সবগুলাই majority of the times more or less secondary cartilaginous joint। কিন্তু এই জিফিস্টার্নাল জয়েন্ট এটা কিন্তু আবার প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এই জায়গাটাই হচ্ছে ব্যতিক্রম এবং এই জায়গাটা তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা আপার এন্ড দেখলাম, লোয়ার এন্ড দেখলাম এবং ল্যাটারাল বর্ডারে দেখি। আমরা কিছুক্ষণ আগে পড়ছি, দেখো ল্যাটারাল বর্ডারের সবার উপর একটা ডেমিফ্যাসেট আছে। এই ডেমিফ্যাসেটের কাজটা কি? এই ডেমিফ্যাসেট ম্যানোব্রিয়ামের লোয়ার এন্ডের যেই লোয়ার এন্ডের ঠিক উপরে যেই ডেমিফ্যাসেটটা ছিল, এই ডেমিফ্যাসেট এবং এই ডেমিফ্যাসেট মিলে একটা ফুল ফ্যাসেট তৈরি করবে এবং এই বরাবর যুক্ত হবে আমার সেকেন্ড রিব। তারপরে দেখো এখানে থার্ড, ফোর্থ, ফিফথ এবং সিক্সথ রিবের জন্য কিন্তু আলাদা আলাদা ফুল ফ্যাসেট আছে এখানে অন ইচ সাইড। দেখো থার্ড ফ্যাসেট, হ্যাঁ, তারপরে ফুল ফ্যাসেট, এগুলো কিন্তু সম্পূর্ণ ফুল ফ্যাসেট। থার্ড ফুল ফ্যাসেট, ফোর্থ ফুল ফ্যাসেট, ফিফথ ফুল ফ্যাসেট, সিক্সথ ফুল ফ্যাসেট। এই চারটা ফুল ফ্যাসেটের সাথে আবার ফার্দার চারটা রিবস যুক্ত হবে। হ্যাঁ, এবং এগুলো যে জয়েন্ট ফর্ম করবে সেই জয়েন্টগুলোর নাম ভেরি সিম্পল, কন্ড্রোস্টার্নাল জয়েন্ট। এন্ড আমি ফার্স্টে কি বলছিলাম যে ফার্স্ট কন্ড্রোস্টার্নাল জয়েন্টটাই প্রাইমারি, বাকি সবগুলাই হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ দ্য সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে তুমি দেখো এখানে দেখো কি বলছে, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এই চারটা কন্ড্রোস্টার্নাল জয়েন্টই হচ্ছে আমার প্লেন ভ্যারাইটি অফ দি সাইনোভিয়াল জয়েন্ট। আমার ল্যাটারাল বর্ডার শেষ। এরপর আমরা দেখবো অ্যান্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেসে আমরা কি বলছিলাম উপরে, তোমরা একটু আইকিউ খাটায় বলতে পারো যে দেখো ম্যানোব্রিয়ামের এই জায়গা থেকে আমার পেক্টোরালিস মেজর শুরু হয়েছিল, ওইটা কন্টিনিউ করবে 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 একদম ঠিক বডির পর্যন্ত এটা কন্টিনিউ করবে। তাহলে বডিতে আমরা দেখছি এখানে পেক্টোরালিস মেজর মাসল অরিজিন করতেছে কন্টিনিউ করে। তাহলে এই সাইডে একটা পেক্টোরালিস মেজর মাসল, এই সাইডে আরেকটা পেক্টোরালিস মেজর মাসল। আমরা তোমাদেরকে যদি একটু পিকচার দেখাই তাহলে তোমরা হয়তো আরেকটু ভালো করে বুঝতে পারবা। জাস্ট লুক এট দিস, যে এখানে এই যে এই পিকচারটা দেখো, এখানে পেক্টোরালিস মেজর মাসল অরিজিন করে দেন এভাবে গেছে, আবার হচ্ছে এখানে পেক্টোরালিস মেজর মাসল আবার অরিজিন করে আবার গেছে। তাহলে দেখো মাঝখানে যেই জায়গাটা ফাঁকা থাকতেছে, মাঝখানে দেখো এই জায়গাটা কিন্তু ভেরি সাবকিউটেনিয়াস এন্ড ইট ইজ ইজি টু পালপেট বা ইজি টু গেট অ্যান অ্যাক্সেস টু ইট। হ্যাঁ, তো এই জায়গাটা কিন্তু খুবই সাবকিউটেনিয়াস এবং এই জায়গাটা খুবই পেইন সেনসিটিভ। হ্যাঁ, যার কারণে দেখো, কারণ দুই সাইডে কিন্তু মাসল দিয়ে কাভার্ড হয়ে আছে, মাঝখানে কিন্তু কোনো মাসল নাই, মাঝখানে শুধুমাত্র মানে একটু ফ্যাট থাকতে পারে, ফ্যাট তো সব জায়গায় থাকে তাই না, এবং এখানে পেরিঅস্টিয়াম থাকে কারণ বোনের কাভারিংটার নাম হচ্ছে পেরিঅস্টিয়াম। হ্যাঁ, তো দ্যাটস দ্য রিজন হয় তুমি একটু নাকল এই যে এটাকে আমরা বলছি নাকল, এই নাকল দিয়ে কেউ যদি আনকনশিয়াস হয়ে যায় তাহলে এই জায়গাতে যদি আমরা এভাবে একটু ঘষা দেই তাহলে কিন্তু যেহেতু এই জায়গাতে কোনো মাসল নাই, ডিরেক্টলি বোনস এর কন্ট্যাক্টে চলে যাবে, তাহলে সে কিন্তু কনসিয়াসনেসটা ব্যাক করতে পারে। হ্যাঁ, এটা however having said that it's not a confirmatory process to regain anyone's consciousness, but এটা অনেক সময় কাজ করতে পারে যে নাকল দিয়ে যদি আমরা স্টার্নামের ঠিক বডি বরাবর ঘুষাই, বডির সেন্টারে যদি আমরা একটু ফ্রিকশন দিই তাহলে কিন্তু কনসিয়াসনেসটা রিগেইন করতে পারে, কারণ দুই সাইডে পেক্টোরালিস মেজর মাসল চলে গেছে, মাঝখানটা ভেরি হচ্ছে সাবকিউটেনিয়াস এবং এখানে স্কিন থাকতে পারে, এখানে পেরিঅস্টিয়াম থাকতে পারে, বাট স্টিল ইট ইজ ভেরি অ্যাক্সেসিবল। তো এরপরে আমরা পস্টেরিয়র সারফেসে দেখবো। পস্টেরিয়র সারফেস এ তেমন কিছু অ্যাটাচমেন্ট নাই, জাস্ট লোয়ার পার্টে, এই লোয়ার পার্টে পস্টেরিয়র সারফেসের বডির লোয়ার পার্টে অরিজিন হবে একটা মাসল, যেই মাসলের নাম হচ্ছে স্টার্নোকোস্টালিস মাসল। কিন্তু পস্টেরিয়র সারফেসের রিলেশন আছে। দেখো অ্যান্টেরিয়র সারফেস কিন্তু এই ম্যানোব্রিয়ামের অ্যান্টেরিয়র সারফেসের মতোই, এর শুধুমাত্র
অ্যাটাচমেন্ট আছে, মানে শুধুমাত্র বিয়ে করা বউ আছে কিন্তু কোনো ধরনের গার্লফ্রেন্ডস নাই, কোনো ধরনের রিলেশনস নাই। কিন্তু posterior সারফেস অফ দি ম্যানোব্রাম এ যেমন ডিসঅনেস্ট ছিল, মানে এর অ্যাটাচমেন্টও আছে আবার রিলেশনসও আছে, ঠিক সেম ওয়েতে posterior সারফেস অফ দ্য বডিরও কিন্তু অ্যাটাচমেন্টস আছে আবার কিছু রিলেশনসও আছে। ইট মিনস posterior সারফেসে অ্যাটাচমেন্ট হচ্ছে এই যে স্টার্নোকোস্টালিস মাসল, আর রিলেশনস হচ্ছে কিছু আর্টারি বা নার্ভ বা অর্গানস গুলো রিলেশনস থাকবে। এটাই তো রিলেশনস এর মানে আমরা বুঝিয়েছিলাম। কিন্তু এখানে কিছু অর্গানস আসবে। আমরা তুমি চিন্তা করো, দেখো স্টার্নাম ঠিক এই বরাবর, বুকের ঠিক মাঝ বরাবর থাকে, হ্যাঁ। কারণ স্টার্নাম যেহেতু বুকের মাঝ বরাবর থাকে, তার ঠিক ইমিডিয়েট পিছনে কি থাকতে পারে, রাইট সাইডে চিন্তা করি, অবশ্যই লাং থাকবে, তাই না? তাহলে অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য রাইট লাং, এবং লাংকে কভার করে থাকে কে, প্লুরা, হ্যাঁ। তার মানে লাং উইথ প্লুরা, এই দুইটা হচ্ছে উইল বি রিলেটেড টু দ্য রাইট সাইড অফ দি posterior surface of the body of the sternum। এখন anterior border কেন এখানে লিখেছে, anterior border এই জিনিসটা তোমরা যখন লাং পড়বা তখন জানবা যে আমরা এখানে যেমন স্টার্নামে বললাম না যে আপার বর্ডার, লোয়ার বর্ডার, ল্যাটারাল বর্ডার, ঠিক এইরকম ভাবে লাংস এরও কিছু বর্ডারস আছে, তার মধ্যে anterior বর্ডারটা অন্যতম। সো চিন্তা করো আমার এই হাতটা হচ্ছে লাং, এটা হচ্ছে আমার স্টার্নাম। তো স্টার্নাম এই হাতটা ঠিক স্টার্নামের এভাবে আছে, তাহলে আমার চিন্তা করো যে এটা হচ্ছে আমার রাইট লাং, হ্যাঁ। তাহলে রাইট লাং এর অ্যান্টেরিয়র বর্ডার উইল বি রিলেটেড টু posterior surface of the sternum on the right side, on the right side। তাহলে তুমি চিন্তা করো যেহেতু এটা লাং, এটা হচ্ছে আমার লাং, হ্যাঁ, আর এটা হচ্ছে স্টার্নাম, তাহলে এই রাইট লাংটা স্টার্নামের posterior surface এর সাথে রিলেটেড। এন্ড লাং তো একা একাই আসবে না, লাংকে কভার করে লাংসের প্লুরাও আসবে, সো প্লুরাও এখানে রিলেশনে থাকবে। কিন্তু লেফট সাইডে চিন্তা করে একটু কাহিনী ঝামেলা আছে। লেফট সাইডে আমরা অনেক সময় বলি না যে লেফট সাইডে মানুষের হার্ট থাকে, মন থাকে, হৃদয় থাকে, মুভি সিনেমাতে গুলি করলে কিন্তু লেফট সাইডে ম্যাক্সিমাম টাইমে নায়কদের গুলি লাগে, তাই না? তো আমরা দেখো লেফট সাইডে তো লেফট সাইডে লেফট লাংও আছে এর সাথে রিলেটেড, আবার লেফট লাংয়ে কে কভার করার জন্য প্লুরাও আছে রিলেটেড। কিন্তু নিচের দিকে আবার হার্টও আছে, মানে হার্ট পুরোপুরি লেফট সাইডে থাকে না, হার্ট এভাবে থাকে, নরমালি তোমরা এভাবে পড়বা যেভাবে থাকে আর কি, কিন্তু লেফট সাইডের দিকে একটু ডিভিয়েটেড থাকে হার্ট, হ্যাঁ। তো আপার পার্টে, লেফট সাইডের আপার পার্টে লেফট লাং এবং প্লুরা তো থাকবেই, কিন্তু লোয়ার যেই স্টার্নিব্রি গুলো আছে যেমন থার্ড এবং ফোর্থ, এগুলা বরাবর হার্ট রিলেটেড থাকবে। হার্ট একা একাই তো আসবে না, হার্টকে কভার করার জন্য পেরিকার্ডিয়ামও আসবে। দ্যাটস ওয়াই লেফট সাইডে লেফট লাং এন্ড লেফট প্লুরা, লেফট লাং উইথ প্লুরার সাথে সাথে হার্ট উইথ ইস পেরিকার্ডিয়াম, এই দুইটাও কিন্তু লেফট সাইডে রিলেটেড হয়ে যাবে। তাহলে এই জিনিসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে অস্পিতে দুইটা জিনিস আমরা বললাম, এটা আসবেই অহরহ। একটা হচ্ছে রিলেশনস অফ দ্য posterior surface of the manubrium and relations of the posterior surface of the body of the sternum। এই দুইটা রিলেশনস ভেরি ফ্রিকোয়েন্টলি কোশ্চেনস অস্পি এক্সামে চলে আসে। এরপরে আমরা আসবো জিফয়েড প্রসেস। আমরা দেখো আমাদের কিন্তু মোটামুটি এই বডি অফ দ্য স্টার্নাম শেষ। আমরা একবার একটু কুইক রিক্যাপিচুলেট করি ফর ইওর বেটারমেন্ট। আমরা কি বলেছি, আমাদের দিকে, আমার দিকে তাকাও, সবাই এখন আমার দিকে তাকাও, আর স্লাইডের দিকে আপাতত তাকায় না। আমরা যেটা বললাম, আমরা যেটা বলেছি সেটি হচ্ছে যে এটা anterior surface of the body of the sternum, anterior surface এ pectoralis major muscle আসবে, হ্যাঁ, pectoralis major muscle গেল, and it is আর between the two pectoralis major muscle, ঠিক এই জায়গাতে এখানে একটু subcutaneous থাকবে with knuckles, we can give sensation to the patient who has lost his consciousness। আর পেছনের দিকে আমরা দেখব এখানে sternocostallis muscle থাকবে, এই যে নিচের দিকে sternocostallis muscle থাকবে। It will give origin to the sternocostallis muscle, I mean to say the lower half will give origin to the sternocostallis muscle। এবং এ হচ্ছে dishonest, anterior surface এর মতো honest না, কারণ এর attachment আছে, আবার at the same time এর রিলেশনসও আছে। কি কি রিলেশন? on the right side, right lung, anterior border of the right lung and the pleura, হ্যাঁ। আর লেফট সাইডে up to the first upper sternibries, up to the first two upper sternibries, এখানে রিলেশন থাকবে লেফট লাং এন্ড প্লুরা, আর লোয়ার স্টার্নিব্রিতে হার্ট উইথ ইস পেরিকার্ডিয়াম থাকবে। আর এখানে যে ল্যাটারাল বর্ডার আমরা দেখছি, ল্যাটারাল বর্ডার শুতে ফ্যাসেট আছে, প্রায় 4টা ফুল ফ্যাসেট আছে ফর দ্য আর্টিকুলেশন উইথ দ্য থার্ড, ফোর্থ, ফিফথ এন্ড সিক্সথ রিব। জাস্ট লুক এট দ্য ফিঙ্গার্স, থার্ড, ফোর্থ, ফিফথ এন্ড সিক্সথ রিব মেকিং 4 joints. They are termed as chondrosternal joints which are plain variety of the synovial joints। আর উপরে একটা ডেমিফ্যাসেট আছে, এই ডেমিফ্যাসেটের সাথে ম্যানোব্রিয়ামের ডেমিফ্যাসেট যখন যুক্ত হবে তখন একটা ফুল ফ্যাসেট হবে, এইটার বরাবর সেকেন্ড রিব যুক্ত হবে।
which is also plain variety of the synovial joints. এরপরে আমরা দেখছি যে এই আপার বর্ডার আর্টিকুলেটস উইথ দ্য লোয়ার বর্ডার অফ দি মেনোব্রিয়াম, আর্টিকুলেশন করে একটা মেনোব্রোস্টার্নাল জয়েন্ট ফর্ম করতেছে which is secondary cartilaginous joint। আবার এই জায়গাতে আমরা দেখছি যে xiphoid processor upper border and lower border of the body of the sternum, they both articulate each other and they form xiphoid joint which is primary cartilaginous joint। এরপর আমরা দেখব xiphoid process। এই ছোট্ট একটা টিপ, ছোট্ট একটা ট্রায়াঙ্গুলার এরিয়া, এটাকে আমরা বলছি xiphoid process। এখন এই xiphoid processটা আমরা একটু পড়বো, আমাদের মোটামুটি পড়ার শেষের দিকে আসছে, আমরা জাস্ট একটু xiphoid processটা পড়বো, তাহলে আমাদের মোটামুটি পড়া শেষ হয়ে যাবে। xiphoid প্রসেসের একটা লোয়ার এন্ড আছে, একটা আপার এন্ড আছে। দেখো এটা হচ্ছে স্টার্নাম, এটা হচ্ছে xiphoid প্রসেস, হ্যাঁ, এটা একটা আপার এন্ড আছে, লোয়ার এন্ড আছে, এবং সেই সাথে সাথে অ্যান্টেরিয়র সারফেস, পস্টেরিয়র সারফেস আছে, এবং দুইটা ল্যাটারাল বর্ডার আছে অ্যাজ ইউজুয়াল। লোয়ার যেই বর্ডারটা আছে, লোয়ার বর্ডার থেকে লিনিয়া অ্যালবা অ্যাটাচমেন্ট নাই। আজকের এই ক্লাসে আমরা লিনিয়া অ্যালবা নিয়ে ডেফিনেটলি আলোচনা করব না, কারণ তোমাদের মাথা অলরেডি গরম হয়ে আছে, আরো গরম করতে চাই না। আপাতত জাস্ট মনে রাখো লিনিয়া অ্যালবা হচ্ছে একটা টেন্ডিনাস রাফি বা টেন্ডিনাস শীথ which extends from the xiphoid process up to the symphysis pubis। হ্যাঁ, এটা মনে রাখতে হবে না, জাস্ট এটা ইট ইজ ফর্মড বাই দি অ্যাপোনিউরোসিস। হ্যাঁ, এটা কয়েকটা মাসল, যেমন অ্যাবডোমিনের প্রায় এক্সটার্নাল অবলিক মাসল, ইন্টারনাল অবলিক মাসল, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল আছে। এগুলো হচ্ছে অ্যাবডোমিনাল কিছু মাসলের নাম, এগুলো এখন জানার দরকার নাই। মানে মনে রাখো যে পেটে কিছু মাসল আছে, ওই মাসলগুলো দিয়ে একটা কানেকটিভ শীট তৈরি হয়, মানে একটা অ্যাপোনিউরোসিস তৈরি হয়, ওগুলা দিয়ে বেসিক্যালি একটা মানে স্ট্রাকচার ফর্ম হয়, সেটাকে আমরা বলছি লিনিয়া অ্যালবা। আপাতত এতটুকুই মনে রাখো, তাইলেই হবে, আর বেশি কিছু জানার দরকার নাই। তাহলে জাস্ট নামটা মনে রাখো যে ইটস আ টেন্ডিনাস রাফি বলতে পারো। হ্যাঁ, মানে একটা টেন্ডনের মতো একটা কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি এমন একটা কিছু, একটা স্ট্রাকচার যেটা পেটের মধ্যে থাকে, এতটুকু মনে রাখো। হ্যাঁ, যেখানে অ্যাবডোমিনাল মাসেলস গুলা এক্সটেন্ড করে একটা অ্যাপোনিউরেটিক শীটের মতো তৈরি হয়, জাস্ট এতটুকু বলতে পারলে হবে ফর দ্য টাইম বিং। পরে যখন অ্যাবডোমেন কাট করবা তখন লিনিয়া অ্যালবা ইজ আ মাস্ট, এখন না। সো লিনিয়া অ্যালবাটা হচ্ছে xiphoid প্রসেস থেকে স্টার্ট হয়। আই মিন টু সে xiphoid প্রসেস এখানে থাকবে, xiphoid প্রসেসের মানে এর যে লোয়ার এন্ডটা রয়েছে সেই লোয়ার এন্ড থেকে এই লিনিয়া অ্যালবাটা অ্যাটাচমেন্ট নিবে, এবং এর যেই ল্যাটারাল বর্ডার গুলো আছে, ল্যাটারাল বর্ডারে 7 নম্বর ল্যাটারাল বর্ডারে একটা ফ্যাসেট আছে, এই ল্যাটারাল বর্ডারের ফ্যাসেটের সাথে 7 নম্বর রিজ যুক্ত হবে। হ্যাঁ, এবং এখানে ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসলের যেই অ্যাপোনিউরোসিস গুলো আছে সেগুলো এসে এখানে অ্যাটাচমেন্ট নিবে। অ্যান্টেরিয়র সারফেসে খুবই গুরুত্বপূর্ণ, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম না যে স্টার্নামের সবগুলা মাসেল অরিজিন করে এক্সেপ্ট ওয়ান মাসেল। মনে রাখার সহজ টেকনিক আমরা বলছিলাম যে স্টার্নামে বলতে গিয়ে কোন মাসেলটা অরিজিন করবে, কোন মাসেলটা ইনসারশন করবে, এটা যদি তুমি ভুলেও যাও তাইলে জাস্ট মনে রাখো যে ম্যাক্সিমাম মাসেল এখান থেকে অরিজিন করবে, ইনফ্যাক্ট সবগুলা মাসেলই অরিজিন করবে এক্সেপ্ট ওয়ান মাসেল। তাহলে সেই একটা মাসেল মনে রাখলে তুমি বাকি যতগুলা মাসেল আছে সবগুলা ক্ষেত্রে তুমি অরিজিন লাগাই দিতে পারো। তাহলে সেই একটা মাসেলের নাম হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস মাসেল। রেকটাস অ্যাবডোমিনিস মাসেল, আমরা ডেফিনেটলি আজকে এই মাসেল নিয়ে ডিটেইলস আলোচনা করব না, জাস্ট নাম মনে রাখবা। মনে রাখবা এটা একটা পেটের মাসেল, রেকটাস মানে হচ্ছে সোজা, আর অ্যাবডোমিনিস মানে হচ্ছে এই মাসেলটা সোজা থাকে। নরমালি আমরা দেখো না যে অনেক হিরো বা অ্যাক্টরসরা তারা অনেক শারীরিক কসরত করে বা এক্সারসাইজ করে বা ফিজিক্যাল লেবার করে তারা এখানে কিছু প্যাকস তৈরি করে, অনেক 6 প্যাক 7 প্যাক। হ্যাঁ, যেমন শাহরুখ খানের প্রায় 7-8 প্যাকস ছিল জওয়ান মুভিতে, ঠিক ওই রকমের যেমন না পাঠান মুভিতে ছিল। হ্যাঁ, টাইগার শ্রফ, হৃতিক রোশন, এদের যে প্যাকস গুলো থাকে ওরা বেসিক্যালি এই রেকটাস অ্যাবডোমিনিস মাসেল কে বেশি প্রেসারাইজ করে বা রেকটাস অ্যাবডোমিনিস মাসেল কে মানে একটু প্রেসারাইজ করে বা এগুলোর উপর একটু চাপ সৃষ্টি করে এক্সারসাইজ করে ফিজিক্যাল লেবার করে এই মাসেলটাকে একটু অ্যাট্রাকটিভ বানায় বা এই মাসেলটাকে এই প্যাক আকারে আমাদের সামনে প্রেজেন্ট করে। সো রেকটাস অ্যাবডোমিনিস মাসেলটা হচ্ছে সেই মাসেল যেগুলো আমরা এই মানে প্যাক হিসেবে দেখি আর কি। হ্যাঁ, আর ইনসারশন নিবে এটা হচ্ছে এই xiphoid প্রসেসের অ্যান্টেরিয়র সারফেস থেকে। আর এক্সটার্নাল এন্ড ইন্টারনাল অবলিক মাসেল এগুলো আপাতত মনে রাখার দরকার নাই। পেছন থেকে মানে posterior সারফেস অফ দি xiphoid প্রসেস, এই পেছন থেকে সবথেকে গুরুত্বপূর্ণ মাসেল অরিজিন করবে, এই মাসেলটার নাম ভুললে চলবে না। এটা হচ্ছে একটা পাস ফেলের কোশ্চেন, এটা হচ্ছে দ্য ডায়াফ্রাম। দ্য ডায়াফ্রাম উইল টেক অরিজিন ফ্রম দ্য posterior surface of the xiphoid process.
দেহে ডায়াফ্রাম বলার সময় অবশ্যই দি ডায়াফ্রাম বলতে হবে, কারণ আমাদের বডিতে ডায়াফ্রাম অনেকগুলো আছে। পেলভিক ডায়াফ্রাম আছে, ইউরোজেনিটাল ডায়াফ্রাম আছে, আমাদের ক্রেনিয়াল সিস্টেমে আমি টু সে আমাদের স্কালেও অনেকগুলো ডায়াফ্রাম আছে। সো আমরা যখন ডায়াফ্রামকে বুঝাবো, মানে যেই ডায়াফ্রাম অ্যাসোসিয়েটেড উইথ রেসপিরেশন, সেই ডায়াফ্রামকে যখন ইন্ডিকেট করব তখন অবশ্যই আমাদেরকে এই THE এই শব্দটাকে ইউজ করতে হবে। টিচাররা খুবই মাইন্ড করে যদি তুমি ডায়াফ্রাম বলতে রেসপিরেটরি ডায়াফ্রামকে বুঝাও, আর ওই ডায়াফ্রামের আগে যদি তুমি দি শব্দটাকে না বলো, তাইলে তারা ডেফিনেটলি মাইন্ড করে। সো আমরা জিফার প্রসেস থেকে খুবই কম জিনিস জানলাম। টিপ থেকে আসে লিনিয়াল বা অ্যান্টেরিয়র সারফেস থেকে ইনসারশন নেয় রেকটাস অ্যাবডোমিনাস মাসল, posterior সারফেস থেকে অরিজিন করে দা ডায়াফ্রাম। হ্যাঁ, আর posterior সারফেস থেকে স্টার্নোপোস্টালিস মাসলটা অনেক সময় আপার পার্ট থেকে অরিজিন করতে পারে। আমাদের আপাতত এই বোনস দেখিয়ে এতগুলো জিনিস বললাম, এতটুকু পড়লে ইনাফ। তাহলে আমরা কি দেখলাম? আমরা ম্যানোব্রিয়াম দেখলাম, আমরা বডি দেখছি, আমরা জিফয়েড প্রসেসও দেখছি। এরপরে আমরা অ্যানাটমিক্যাল পয়েন্টস বলবো, কিন্তু অ্যানাটমিক্যাল পয়েন্টস জানার আগে আমাকে কয়েকটা কোশ্চেন জানতে হবে যেগুলো প্রফে অহরহ আসে। সেটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল। এই হচ্ছে সেই স্টার্নাল অ্যাঙ্গেল। আমরা অসিফিকেশন একটু পরে দেখবো, আমরা স্টার্নাল অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করবো। স্টার্নাল অ্যাঙ্গেলের অপর নাম হচ্ছে অ্যাঙ্গেল অফ লুইস। এটা কি? দেখো যে ম্যানোব্রিয়াম এবং হচ্ছে এই যে বডি, এই দুইটা যে স্টার্ন মানে ম্যানোব্রিও স্টার্নাল বা স্টার্নো ম্যানোব্রিয়াল যে জয়েন্টটা ফর্ম করতেছে, এই বরাবর একটু তুমি বুকে হাত দিলে বুঝবা যে এখানে একটা কিছু একটা উঁচু জায়গা তুমি ফিল করবা, বা একটু এলিভেটেড একটা জায়গা তুমি এখানে পালপেট করতে পারবা, একটু হালকা তোমাকে কেমন যেন একটা সেন্সেশন এখানে দিবে। এই জায়গাটার নাম হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল। এই স্টার্নাল অ্যাঙ্গেলটা হচ্ছে এই ম্যানোব্রিয়াম এবং স্টার্নামের জাংশনটাকে আমরা বলতেছি স্টার্নাল অ্যাঙ্গেল, যেটার অপর নাম হচ্ছে অ্যাঙ্গেল অফ লুইস, বা অনেক সময় বলা থাকে অ্যাঙ্গেল অফ লাউস, যেটা তুমি প্রোনাউন্সিয়েশন করো। এইটা তোমার প্রফের একটা পেইড কোশ্চেন, এখান থেকে কোশ্চেন আসে যে রাইট ডাউন দ্য ইম্পর্টেন্সেস অফ স্টার্নাল অ্যাঙ্গেল। তখন তোমাকে বলতে হবে ইটস আ ভেরি ক্রুশাল এরিয়া এন্ড ইটস অ্যান ইম্পর্টেন্ট এরিয়া ফর দ্য বোনি ল্যান্ডমার্ক। এই কথাটার অর্থ হচ্ছে তুমি এখানে অলরেডি জেনে ফেলেছো যে এই জায়গাটা কিন্তু ইজিলি প্রেস করা যায়। এখানে একটু উঁচু জায়গা দেখবা, এটাই হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল। এই স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর সেকেন্ডারি আর্টিকুলেট করে। কারণ কি? আমরা বলছিলাম না যে একটা এখানে ম্যানোব্রিয়ামের ডেমি ফ্যাসেট ছিল, নিচে আরেকটা ডেমি ফ্যাসেট ছিল, এই ডেমিগড মিলে ফুল গড তৈরি হলো, হুইচ মিনস ডেমি ফ্যাসেট মিলে ফুল ফ্যাসেট তৈরি হলো। এই ফুল ফ্যাসেট বরাবরই সেকেন্ডারি আর্টিকুলেট করে। হ্যাঁ, তাহলে তুমি যদি সেকেন্ড রিপ খুঁজে পাও, তার একটু পরে গেলেই তো তুমি ফার্স্ট রিপ পাবা। আর সেকেন্ড রিপ যদি খুঁজে পাও, তার একটু নিচে তুমি থার্ড রিপ পাবা। থার্ড রিপ থেকে ফোর্থ রিপ থেকে ফিফথ রিপ, এভাবে করে তুমি সমস্ত রিপ এবং সমস্ত ইন্টারকোস্টাল স্পেস কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারবা। এই জন্য বলা হয়েছে ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট বোনি ল্যান্ডমার্ক। এবং এইটা যদি তুমি আবার ভার্টিব্রা কাউন্ট করো, তাহলে এই স্টার্নাল অ্যাঙ্গেল যদি পাও, স্টার্নাল অ্যাঙ্গেল এর পেছন বরাবর থোরাসিক 4 এবং থোরাসিক 5 কশেরুকাও কিন্তু আছে। আবার কিছুক্ষণ আগে দেখলাম যে আমরা আর্চ অফ অ্যাওর্টা বললাম না, যে আর্চ অফ অ্যাওর্টা স্টার্টস এট দিস লেভেল। ধরে নাও যে এটা আমার আর্চ অফ অ্যাওর্টা, এই যে রুট যেটা, এটা হচ্ছে আমার আর্চ অফ অ্যাওর্টা। দেখো আর্চ অফ অ্যাওর্টা স্টার্টস এট দিস লেভেল, আর্চ অফ অ্যাওর্টা এন্ডস এট দিস লেভেল। তাহলে আর্চ অফ অ্যাওর্টার পরবর্তী কন্টিনিউশন হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, এবং সেটা এই স্টার্নাল অ্যাঙ্গেল বরাবরই হয়ে থাকে। তাহলে তুমি বলতে পারো যে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা স্টার্টস এট দিস লেভেল। হ্যাঁ, আর আর্চ অফ অ্যাওর্টা তৈরি হওয়ার আগে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, সে অ্যাসেন্ডিং অ্যাওর্টা শেষ হয়, আর্চ অফ অ্যাওর্টা শুরু হয়, ডিসেন্ডিং অ্যাওর্টা আবার হচ্ছে গিয়ে পরবর্তীতে শুরু হয়। মানে বিষয়টা আরেকবার আমাদেরকে খেয়াল করো। অ্যাসেন্ডিং অ্যাওর্টা শুরু হইলো, তারপরে অ্যাসেন্ডিং অ্যাওর্টা শেষ হয়ে গেল, তারপরে আর্চ অফ অ্যাওর্টা শুরু হইলো, আর্চ অফ অ্যাওর্টা শেষ হয়ে গেল বাঁক নিয়ে, তারপর এখান থেকে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা এই স্টার্ট হয়ে গেল। তাহলে সবকিছু ঘটনা কিন্তু এই স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর হয়। তাহলে তুমি বলতে পারো যে অ্যাসেন্ডিং অ্যাওর্টা এমস এট দিস লেভেল, অ্যাসেন্ডিং অ্যাওর্টা কিন্তু স্টার্টস এট দিস লেভেল হবে না, অ্যাসেন্ডিং অ্যাওর্টা এন্ডস এট দিস লেভেল বলতে হবে। তারপরে আর্চ অফ অ্যাওর্টা স্টার্টস এট দিস লেভেল, আর্চ অফ অ্যাওর্টা এন্ডস এট দিস লেভেল, ডিসেন্ডিং অ্যাওর্টা ইট স্টার্টস এট দিস লেভেল। ঠিক আছে? তাহলে তুমি চারটা পয়েন্ট পাইলা। কি বললাম? অ্যাসেন্ডিং অ্যাওর্টা স্টার্টস এন্ডস এট দিস লেভেল, আর্চ অফ অ্যাওর্টা স্টার্টস এট দিস লেভেল, আর্চ অফ অ্যাওর্টা এন্ডস এট দিস লেভেল, এবং ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা ইট অলসো স্টার্টস এট দিস লেভেল। আর তুমি তো বললা যে ইট হেল্পস ইন দ্য রিপ কাউন্টিং, ইট ইজ এট দ্য লেভেল অফ থোরাসিক 4 এন্ড থোরাসিক 5 ভার্টিব্রা। এবং ট্রাকিয়া যেটা আছে, এ যখন আমরা জানি ট্রাকিয়া বাইফার্কেট করে, কি করে? ট্রাকিয়া ভাবে এসে বাইফার্কেট করে লেফট এবং রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাই বাইফার্কেট করে। এই যে বাইফার্কেশনটা হইলো, মানে ট্রাকিয়া কনভার্ট হয়ে, মানে ট্রাকিয়াটা
লেফট এবং রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাই কনভার্ট হলো, এইটা ঘটে থাকে এই স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর। তাহলে তুমি বুঝতেছো স্টার্নাল অ্যাঙ্গেলটা কতটা গুরুত্বপূর্ণ। আবার যে থোরাসিক ডাক্ট আছে, থোরাসিক ডাক্ট মানে লসিকা নালী। লসিকা নালী হচ্ছে যে আমরা তোমরা পরে পড়বা, আমরা এই বিষয়ে ডিটেইলস আলোচনা করব না আজকে, কারণ ক্লাসটা একটু লেন্থি হয়ে যাচ্ছে। সো নিচ থেকে লসিকা মানে কিছু ম্যাটেরিয়াল যেগুলো হচ্ছে ভেনাস সিস্টেম দিয়ে ড্রেন আউট করতে পারে না, কারণ তাদের সাইজ একটু বড়, সেই ম্যাটেরিয়ালস গুলা থোরাসিক সিস্টেম দিয়ে আই মিন লিম্ফ্যাটিক সিস্টেম দিয়ে ড্রেন আউট করে। এবং সেই লিম্ফ্যাটিক সিস্টেমের একটা সবথেকে বড় যে ডাক সেটাকে আমরা বলছি থোরাসিক ডাক, সবথেকে বড় লিম্ফ্যাটিক চ্যানেল এটা। এই লিম্ফ্যাটিকটা করে কি, এটা রাইট সাইড দিয়ে আসে, রাইট সাইড দিয়ে এসে সে ডায়াফ্রামকে পিয়ার্স করে লেফট সাইডে চলে আসে। হ্যাঁ, সো এই যে রাইট টু লেফটে যেই তার মুভমেন্ট, এইটাও ঘটে থাকে এই স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর। তাহলে তুমি ডেফিনেটলি স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর এই কয়েকটা পয়েন্ট বললেই তোমার হয়ে যাবে। এরপরে আমরা সেকেন্ড যে গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা হচ্ছে যে কিছু অ্যাবনর্মালিটিস এবং কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি অ্যাসোসিয়েটেড উইথ স্টার্নাম। অনেক সময় স্টার্নামটা আমরা কি বলছি, এখানে বোন ম্যারো কালেকশন থাকে, বোন ম্যারো থ্রু আউট দ্য কমপ্লিট কোর্স অফ লাইফ এখানে প্রেজেন্ট থাকে। তার মানে যদি কারো বোন ম্যারো দরকার হয় তাহলে আমরা স্টার্নাল পাংচার করতে পারি। স্টার্নাল পাংচার মানে কি, আমরা একটা নিডল দিয়ে, নিডল মানে হচ্ছে ইনজেকশন টাইপের, এটা দিয়ে আমরা সেখান থেকে বোন ম্যারোটা কালেক্ট করে আনতে পারি। কারণ সব ম্যাক্সিমাম ফ্ল্যাট বোনসে স্টার্নাম একটা ফ্ল্যাট বোনস আমরা আগে বলেছি। সো ম্যাক্সিমাম ফ্ল্যাট বোনস থেকে আমরা নিডল দিয়ে, যদি সেটাতে বোন ম্যারো থাকে তাহলে আমরা নিডল দিয়ে সেই বোন ম্যারোটা নিয়ে আসতে পারি। সো ইটস অ্যান ইম্পর্টেন্ট সাইট ফর বোন ম্যারো কালেকশন। আর এটা সাবকিউটেনিয়াস এবং ভেরি ইজিলি পালপেবল, আমরা এগুলো বলছি। কিন্তু বিষয়টা হচ্ছে এখন এই স্টার্নাল পাংচার আর করা হয় না। কারণ কি জানো, আমরা বললাম না যে আর্চ অফ অ্যাওর্টা, তারপর হচ্ছে এখানে লেফট সাবক্লেভিয়ান আর্টারি, লেফট কমন ক্যারোটিড আর্টারি, মানে অনেকগুলো বড় বড় ভেসেলস এখানে থাকে। এই বড় বড় ভেসেলস গুলো যদি এই নিডল অ্যাসপিরেশন করার সময় একটু ইনজুরি হয় তাহলে কিন্তু এখানে ম্যাসিভ ব্লিডিং হতে পারে, প্রফিউজ হেমোরেজ হতে পারে। সো এই জন্য এই সাইটটাকে এখন অ্যাভয়েড করা হয় ফর স্টার্নাল পাংচার, মানে ফর বোন ম্যারো কালেকশনের জন্য এই সাইটটাকে অ্যাভয়েড করা হয়। এখন প্রিফারেবল সাইট হচ্ছে আইলিয়াক ক্রেস্ট, আর চিলড্রেনের জন্য প্রিফারেবল সাইট হচ্ছে অ্যান্টেরিয়র টিবিয়া। হ্যাঁ, সো এটা প্রফে ধরে যে আইলিয়াক ক্রেস্ট থেকে আমরা এখন স্টার্নাল মানে এই বোন ম্যারো কালেকশন করে থাকি। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা আলোচনা করব কিছু ক্লিনিক্যাল অ্যাবনর্মালিটিস। এখন তুমি দেখো এই যে স্টার্নামটা ধরছিলা, হ্যাঁ, স্টার্নামের এই স্টার্নামটা নরমালি এরকম থাকা উচিত, তাই না? এখন যদি ম্যানোব্রিয়াম এবং স্টার্নাম এই দুইটা যদি এভাবে বের হয়ে যায়, হ্যাঁ, মানে যদি স্টার্নামটা যদি এভাবে বের হয়ে যায় তাহলে দেখো নরমালি তুমি এখানে চিন্তা করো, নরমালি তো এই পিকচারে দেখো, এই পিকচারটা হচ্ছে নরমাল স্টার্নাম এখানে আছে। হ্যাঁ, কিন্তু স্টার্নামটা এভাবে থাকা, এভাবে না থেকে যদি স্টার্নামটা বাইরের দিকে বের হয়ে যায়, স্টার্নামটা যদি এভাবে থাকে, এভাবে না থেকে যদি স্টার্নামটা এভাবে বের হয়ে যায়, হ্যাঁ, বা এভাবে যদি বের হয়ে যায়, তাহলে এটা কিন্তু কবুতরের মতো হবে, তাই না? মানে স্টার্নামটা প্রজেক্টেড আউটওয়ার্ড হয়ে গেল। হ্যাঁ, এই প্রজেক্টেড আউটওয়ার্ড স্টার্নামকে আমরা বলতেছি পেকটাস ক্যারিনেটাম। নামটা একটু কঠিন, বা বলতে পারো পিজিএন চেস্ট। কারণ পিজিএন চেস্টের এরকম একটা কবুতর, এর তোমরা বুক দেখবে অলওয়েজ এরকম হয়ে থাকে। কবুতরের বুক কিন্তু এরকম না, কবুতরের বুক অলওয়েজ প্রোট্রুড আউট হয়ে থাকে। এই এখন মানুষের ক্ষেত্রেও যদি বুকটা এভাবে না থেকে, যদি বুকটা যদি এভাবে প্রোট্রুড আউট করে বা এভাবে যদি প্রজেক্টেড আউট হয়, তাহলে সেই অ্যাবনর্মালিটিটাকে আমরা বলতেছি পিজিয়ানস চেস্ট বা পেকটাস ক্যারিনেটাম। দেখো স্টার্নামটা একটু বাইরের দিকে বের হয়ে গেছে। এটা কেন হয়? বিকজ অফ দ্য ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা রিকেট যদি হয়, তখন এই পিজিয়ানস চেস্ট বা পেকটাস ক্যারিনেটামটা হতে পারে। আবার এটা ঠিক অপোজিটটা হচ্ছে ফানেল চেস্ট বা পেকটাস ক্যারিনেটাম। স্টার্নামটা এখন ভেতরের দিকে ঢুকে গেছে। দেখো প্রথমে নর্মাল স্টার্নামটা তো এরকম থাকা উচিত, কিন্তু যদি স্টার্নামটা বাইরের দিকে বের হয় এভাবে, তখন সেটা হচ্ছে পিজিয়নস চেস্ট বা পেকটাস ক্যারিনেটাম। আর স্টার্নামটা যদি এভাবে থাকে তাহলে নর্মাল, আর স্টার্নামটা যদি এভাবে ভেতরের দিকে ঢুকে যায় তখন সেটাকে আমরা বলছি ফানেল চেস্ট বা পেকটাস এক্সক্যাভেটাম। তখন এটা ফানেলের মতো হয়ে গেল না? দেখো ফানেলের মতো হয়ে গেছে কিন্তু শেপটা। এটাকে আমরা বলছি পেকটাস এক্সক্যাভেটাম, পেকটাস এক্সক্যাভেটাম। এটা কেন হয়? when sternum projects inward, তখন সেটাকে আমরা বলছি পেকটাস এক্সক্যাভেটাম বা ফানেল চেস্ট। এখন তুমি চিন্তা করো, স্টার্নামের তো নরমালি এভাবে থাকার কথা, কিন্তু সে এখন এভাবে না থেকে ভেতরের দিকে ঢুকে গেছে। তাহলে ভেতরের দিকে কি আছে? আমরা কি posterior surface of the body of the sternum এর রিলেশনে কাকে কাকে পাইছিলাম? হার্টকে পাইছিলাম আর লাংকে পাইছিলাম, তাই না? তাহলে যখন সে এভাবে ঢুকবে তখন সে হার্টকে চাপ দিবে, লাংকে চাপ দিবে,
তখন রেসপিরেশন এর সাথে কিংবা হার্টের যে নর্মাল ফাংশন কিংবা লাংসের যে নর্মাল ফাংশন এগুলা তখন ইম্পেয়ার্ড হবে, এগুলা তখন বাধাগ্রস্ত হবে। ঠিক আছে, আপাতত আমরা এই দুইটা অ্যাবনরমালিটি জানলাম, আমরা স্টার্নাল পাংচার সম্পর্কে জানলাম। এখন আসি অসিফিকেশনে। অসিফিকেশন মানে হচ্ছে বোনস তৈরি হওয়ার একটি প্রক্রিয়া। অসিফিকেশন মানে হচ্ছে একটা বোনস কিভাবে তৈরি হলো সেটা একটা অপর নাম হচ্ছে অসিফিকেশন। হ্যাঁ, আমরা এখন দেখো যে স্টারনামটা কিভাবে তৈরি হয়েছে, এটার প্রক্রিয়াটার নামই হচ্ছে অসিফিকেশন। এবং এই স্টারনামের অসিফিকেশন হচ্ছে ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন। এখন এসব দেখতে তোমাদের মাথা ঘুরাবে, কারণ এগুলো সব জেনারেল অ্যানাটমি পড়া। আমি তোমাকে জাস্ট সহজে যতটুকু বোঝানো সম্ভব ততটুকু বুঝাই। দুই ধরনের অসিফিকেশন আছে। অসিফিকেশন মানে হচ্ছে প্রসেস বাই হুইচ বোন ইজ ফর্মড, সেটাকে আমরা বলছি অসিফিকেশন। দুই ধরনের অসিফিকেশন আছে, একটা হচ্ছে ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন এবং আরেকটি হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন। এখন তুমি চিন্তা করতে পারো, মানে মেজেনকাইম থেকে এখন তুমি বলবা যে মেজেনকাইম কি। আপাতত মনে রাখো মেজেনকাইম হচ্ছে এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু। এমব্রায়োনিক কানেকটিভ টিস্যুকে আমরা বলছি মেজেনকাইম। এতটুকু বলতে পারলেই না। এখন তুমি বলবা ভাই এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু কি, এগুলা পরে পড়বা। হ্যাঁ, এখন জানা জাস্ট এতটুকু বলো যে মেজেনকাইম মানে হচ্ছে এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু। ধরে নাও যে এই হাড়টা হচ্ছে আমার একটা মেজেনকাইম। হ্যাঁ, এখন এই মেজেনকাইম থেকে যদি ডিরেক্টলি এই বোনসটা তৈরি হয়ে যায়, হ্যাঁ, ডিরেক্টলি একটা বোন তৈরি হয়ে যায়, হ্যাঁ, তখন সেটাকে আমরা বলছি মেমব্রেনাস অসিফিকেশন। মেজেনকাইম থেকে যদি ডিরেক্টলি বোনস তৈরি হয় তখন সেটাকে আমরা বলছি মেমব্রেনাস অসিফিকেশন। হ্যাঁ, আর মেজেনকাইম থেকে যদি ডিরেক্টলি বোনসটা তৈরি না হয়ে মাঝখানে যদি একটা কার্টিলেজিনাস বা কন্ড্রোসাইট মডেল তৈরি হলো, ধরো যে এটা মেজেনকাইম থেকে আগে কন্ড্রোসাইট মডেল তৈরি হলো, এই কন্ড্রোসাইট মডেল থেকে পরবর্তীতে এই বোনসটা তৈরি হলো, তখন এই বোনস তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলছি ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন। সো এই ফ্ল্যাট বোনস বা এই এটা ইট ইজ ওয়ান টাইপ অফ ফ্ল্যাট বোন, তাই না? এই স্টারনামের যে অসিফিকেশনটা হয় সেইটাকে আমরা বলছি কার্টিলেজিনাস অসিফিকেশন। তার মানে কি, মেজেনকাইমটা ডিরেক্টলি বোনে কনভার্ট হয় না, মেজেনকাইম এবং বোনস এই দুটা তৈরি হওয়ার মাঝখানে একটা কন্ড্রোসাইট মডেল ছিল। মানে মেজেনকাইম থেকে কন্ড্রোসাইট হয়েছে আগে, কন্ড্রোসাইট মডেলটা পরবর্তীতে বোনসে কনভার্ট হয়েছে, এটাকে আমরা বলছি ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন। হ্যাঁ, এখন এই ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশনটা দুইটা প্লেটে হয়ে থাকে। হ্যাঁ, দুইটা প্লেট মানে তুমি চিন্তা করো, এই যে এখানে দেখো, এখানে দুইটা প্রাইমারি অসিফিকেশন সেন্টার আছে এবং একটা সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার আছে। ঠিক আছে, মানে এখানে একটা প্লেট আছে, দেখো এই বাম সাইডে একটা প্লেট আছে এবং ডান সাইডে কিন্তু আরেকটা প্লেট আছে। এখানে দুইটা প্লেট আকারে হয়ে থাকে। এখন এখানে একটা প্রাইমারি সেন্টার থাকে ফর ম্যানোব্রিয়াম। এখন প্রাইমারি সেন্টার এবং সেকেন্ডারি সেন্টার তোমাকে জানতে হবে। প্রাইমারি সেন্টার মানে হচ্ছে যেই জায়গা থেকে বোনসটা তৈরি হচ্ছে, এবং এই প্রাইমারি সেন্টার মানে হচ্ছে এই প্রাইমারি সেন্টারটা মানে বিফোর বার্থ অ্যারাইজ করছে। মানে প্রাইমারি অসিফিকেশন সেন্টার মানে হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে বোন তৈরি হবে, কিন্তু সেটা বিফোর বার্থ হবে। মানে তুমি যখন মায়ের পেটে ছিলা, মায়ের পেটে বলে না বাংলা সিনেমায় যে 10 মাস 10 দিন তোকে পেটে রেখেছিলাম, বা 9 মাস বলে থাকে, হোয়াট এভার ইট ইজ। তো যেই টাইমে তুমি পেটে ছিলা তখন যেই অসিফিকেশন সেন্টার গুলা ডেভেলপ করছে, ওই অসিফিকেশন সেন্টার গুলাকে আমরা বলে থাকি প্রাইমারি অসিফিকেশন সেন্টার। আর তোমার জন্মের পর, মানে তুমি ভূমিষ্ঠ হওয়ার পর, পৃথিবীতে আলো বাতাস দেখার পর তোমার মধ্যে যেই অসিফিকেশন সেন্টার গুলো ডেভেলপ করছে ওগুলা হচ্ছে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। তাহলে প্রাইমারি কি, it indicates a type of the ossification center which appears before birth. আর সেকেন্ডারিটা কি, it indicates one type of ossification center that appears after birth. হ্যাঁ, তো এই যে কার্টিলেজিনাস অসিফিকেশন, এটা দুইটা প্লেটে ছিল। এটা একটা প্লেট, বাম সাইডে একটা প্লেট এবং ডান সাইডে একটা প্লেট। এখন এই ম্যানোব্রিয়ামের জন্য নরমালি এগুলো কিন্তু আস করে না, এই অসিফিকেশন গুলো কোনো বোনসের আস করবে না, কিন্তু তুমি ভালো পারলে, তোমাকে অনার্স মার্ক দিতে চাইলে কিংবা তোমাকে প্লেস করাতে চাইলে কিন্তু তখন টিচার্সরা অসিফিকেশনে আসবে। এই যে একটা প্রাইমারি সেন্টার দেখছো ফর ম্যানোব্রিয়াম, হ্যাঁ, একটা প্রাইমারি সেন্টার ফর ম্যানোব্রিয়াম। আমরা চিন্তা করি যে একটা সাইডে, ধরো যে এই যে একটা সাইড, ধরো বাম সাইডে আমি চিন্তা করি, বাম সাইডে এখানে তিনটা দেখানো হয়েছে, ধরে নাও একটা এখানে তিনটা নাই, এখানে দুইটা আছে, এখানে একটা এটা নাই, ধরো। হ্যাঁ, তাহলে এই যে ম্যানোব্রিয়ামের জন্য যে প্রাইমারি সেন্টার মানে কি, এটা ইট হ্যাজ টু অ্যাপিয়ার বিফোর দ্য বার্থ। তাহলে এই প্রাইমারি সেন্টার ম্যানোব্রিয়ামের জন্য যেটা একটা প্লেটে ছিল, হ্যাঁ, সেইটা অ্যাপিয়ার করছে 5th মান্থে। হ্যাঁ, 5th মান্থে। আর বাকি চারটা অসিফিকেশন সেন্টার থাকবে বা প্রাইমারি অসিফিকেশন সেন্টার থাকবে ফর স্টার্নিব্রি।
এই জন্যই আমরা কিন্তু বলছিলাম না কিছুক্ষণ আগে যে এটা একটা স্টার নিব্রি, এটা একটা স্টার নিব্রি, এটা আরেকটা স্টার নিব্রি এবং এটা 4 নাম্বার স্টার নিব্রি। এই 1 2 3 4 এই চারটা স্টার নিব্রি যখন যুক্ত হয়ে গেল তখনই আমরা এই বডি অফ দ্য স্টার নিব্রি পাইছি বা বডি অফ দ্য স্টার নাম পাইছি। আরেকবার, ফার্স্ট স্টার নিব্রি, সেকেন্ড স্টার নিব্রি, থার্ড স্টার নিব্রি, ফোর্থ স্টার নিব্রি, চারটা স্টার নিব্রি ফ্র্যাগমেন্টেড অবস্থায় ছিল, they were not attached with one another, কিন্তু পরবর্তীতে as the time progresses চারটা স্টার নিব্রি অ্যাটাচড হয়ে গেল এবং যখন অ্যাটাচড হয়ে গেল তখন দেখো এক আঙ্গুল এবং আরেক আঙ্গুল মানে একটা স্টার নিব্রি এবং আরেকটা স্টার নিব্রির মাঝখানে এখানে একটা গ্যাপ আছে বা একটা রিজ আছে, একটা খসখসে জায়গা আছে, এগুলাই আমরা কিন্তু এই বডিতে ফিল করি। সো এই চারটা স্টার নিব্রি যুক্ত হইলো কেন? কারণ এই চারটা স্টার নিব্রির জন্য চারটা আলাদা আলাদা অসিফিকেশন সেন্টার ছিল। এই চারটা আলাদা আলাদা প্রাইমারি অসিফিকেশন সেন্টার ছিল যেগুলা কিনা 6 মাস, 7 মাস, 8 মাস এবং 9 মাসে অ্যারাইজ করছে। মানে ফার্স্ট প্রাইমারি অসিফিকেশন সেন্টার অ্যাসাইন্ড ফর দ্য ফার্স্ট স্টার নিব্রি এ ছিল 6th মান্থে, সেকেন্ডটা ডেভেলপ করছে 7th মান্থে, থার্ডটা 8th মান্থে, ফোর্থটা কিন্তু 9 মান্থে। তাহলে এটা কিন্তু এক সাইডের ক্ষেত্রে ছিল, তাহলে সেম জিনিস কিন্তু বাম্পস আরেক সাইডের ক্ষেত্রেও তৈরি হবে। মানে আমি এখানে আরেকবার স্লাইড দেখে তোমাদেরকে বুঝাই, মানে এটা ছিল 6th মান্থ, 7th মান্থ, 8th মান্থ, 9th মান্থ। আবার ঠিক এইভাবেও এখানেও 6, 7, 8, 9। তার মানে বোঝা গেল, মনে রাখাটা খুব ইজি। একটা ওয়ান প্রাইমারি অসিফিকেশন সেন্টার উইল বি প্রেজেন্ট ফর ম্যানোব্রিয়াম, এটা ডেভেলপ করবে ইন 5th মান্থ অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ। আর চারটা প্রাইমারি অসিফিকেশন সেন্টার থাকবে ফর দ্য বডি অফ দ্য স্টারনাম, এগুলা ডেভেলপ করবে 6, 7, 8, 9 মান্থে। আর একটা সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থাকবে ফর দ্য জিফয়েড প্রসেস। সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার মানে কি? এটা ডেভেলপ করবে আফটার বার্থ। কত বছর বয়সে? 3 বছর বয়সে এটা ডেভেলপ করবে। সো এইভাবে কিন্তু আমরা অসিফিকেশনটা জানতে পারি। এখন তুমি চিন্তা করো এই জায়গাতে এটা একটা প্লেট ছিল, এটা তো আমরা বললাম না, দেখো এটা একটা প্লেট, এটা আরেকটা প্লেট, হ্যাঁ এটা একটা প্লেট ছিল, এটা একটা প্লেট ছিল। ধরে নাও আমার এটা একটা হাত, এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এই দুই প্লেট পরবর্তীতে ফিউশন হয়ে যাওয়ার কথা, মানে স্টার নিব্রি গুলো তো পরবর্তীতে যুক্ত হয়ে যাবে, তাই না? স্টার নিব্রি গুলো পরবর্তীতে ফিউজড হয়ে যাবে। কত বছর বয়সে ফিউজড হয়ে যাবে? নরমালি এটা হচ্ছে 25th ইয়ারে ফিউজড হয়ে যাবে। হ্যাঁ, তো এখন তুমি চিন্তা করো, এই যে আমার হাতে যে স্টার নামটা দেখতেছো, বডি অফ দ্য স্টার নাম, এই বডি অফ দ্য স্টার নাম কিন্তু ফ্র্যাগমেন্টেড না, এ কিন্তু ফিউজড অবস্থায় আমি একে পাইছি। এ থেকে আমি কি ডিসিশন নিতে পারি বলতো? নরমালি আমরা জানি কিন্তু 25 বছর বয়সে এটা ফিউশনটা হয়। হ্যাঁ, তার মানে আমি এটা বুঝতে পারি যে এই মানুষটা 25 বছর বয়সে মারা গেছে। আবার সিমিলারলি আমরা কিন্তু জানি যে ফার্স্ট কন্ড্রোস্টার্নাল জয়েন্ট, এই ফার্স্ট কন্ড্রোস্টার্নাল জয়েন্ট এটা কিন্তু 25 বছর বয়সে ফিউজড হয়। আবার স্টার নিব্রি এটাও কিন্তু 25 বছর বয়সে ফিউজড হয়। আবার জিফি স্টার্নাল জয়েন্ট এটা কিন্তু 40 বছর বয়সে ফিউজড হয় এবং ম্যানুপ্রোস্টার্নাল জয়েন্ট এটা কিন্তু আবার 60 বছর বয়সে ফিক্সড হয়। নরমালি এই বিষয়টা তোমাকে জানতে হবে যে প্রাইমারি কার্টিলেজিনাস যে জয়েন্টগুলা, এই জয়েন্টগুলা একটা সার্টেন পিরিয়ড অফ টাইম যাওয়ার পর এগুলো কিন্তু জয়েন্ট হয়ে যায়, মানে ফিউজড হয়ে যায়। কিন্তু সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টগুলো কিন্তু ফিউজড হয় না। হ্যাঁ, সো সেই হিসাবে জিফি স্টার্নাল জয়েন্ট মানে ম্যানুপ্রোস্টার্নাল জয়েন্ট এটা কিন্তু সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট ছিল, কিন্তু ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট ইট ইজ আ সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, এ কিন্তু 60 বছর বয়সে ফিউজড হয়ে যাচ্ছে। তার মানে এটা এক্সেপশন। আর বাকি দেখো জিফি স্টার্নাল জয়েন্টে তো প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট ছিলই, দ্যাটস ওয়াই এটা তো ফিউশন হবে অ্যাট ওয়ান পয়েন্ট ইন টাইম। সো এটা কিন্তু 40 বছর বয়সে ফিউজড হয়ে গেছে। সো কথা ওইটা না, কথা হচ্ছে এখানে তুমি চিন্তা করো, এখানে আমার ম্যানুব্রিওস্টার্নাল জয়েন্ট 60 বছর বয়সে ফিউজড হয়। হ্যাঁ, তুমি চিন্তা, আবার হচ্ছে জিফি স্টার্নাল জয়েন্ট এটা কিন্তু 40 বছর বয়সে ফিউজড হয়। তুমি দেখো এখানে এটা আমার জিফয়েড প্রসেসও আছে, এটা বডিও আছে, বডি এবং জিফয়েড প্রসেস এই দুটাই কিন্তু এখানে ফিউজড হয়ে আছে। তার মানে এই থেকে আমি ডিসিশনে আসতে পারি যে এই মানুষটা 40 বছর পর মারা গেছে, মানে এই মানুষের এজ 40 বছরের আগে না, মানে এই মানুষের এজ মিনিমাম ইট হ্যাজ টু বি 40 ইয়ার্স। এভাবে কিন্তু আমরা এজ ডিটারমাইন্ড করতে পারি। আর এই যে আমরা অসিফিকেশনটা পড়লাম, এ থেকে আমরা একটা জিনিস আসতে পারি। অসিফিকেশন আমরা জানতে পারি যে ধরে নাও এটা একটা প্লেট, এটা আরেকটা প্লেট, আমরা দুইটা প্লেট চিন্তা করছিলাম, মানে ধরে নাও এটা রাইট সাইডে একটা রাইট প্লেট, লেফট সাইডে একটা লেফট প্লেট। আমরা কি বলছিলাম, এই জায়গাতে প্রায় একটা দুইটা তিনটা চারটা প্লেট আছে ফর অসিফিকেশন। হ্যাঁ, তো তুমি এখন চিন্তা করো, এটা রাইট প্লেট, এটা লেফট প্লেট, হ্যাঁ, মাঝখানে
আমরা কি বলছিলাম স্টারনামের পেছনে কে থাকে, হার্ট এবং লাং থাকে, তাই না? সো এই দুইটা প্লেট ফিউজড হয়ে যাওয়ার কথা, ফিউজড হয়ে আমি ঠিক এইরকম একটা স্ট্রাকচার বা এরকম একটা বডি পাওয়ার কথা অফ দ্য স্টারনাম, তাই না? ধরে নাও কোনো কারণে এই রাইট প্লেট এবং লেফট প্লেট এ ফিউজড হতে পারে নাই। আমার ফেসটা হইতেছে হার্ট, লেজ যাচ্ছে আমার ফেসটা একটা হার্ট, তো রাইট প্লেট এবং লেফট প্লেট হ্যাঁ ফিউজ হতে পারে নাই ডিউ টু এনি অ্যাবনর্মালিটি অর ডিউ টু এনি আদার প্যাথোলজিক্যাল রিজনস। তাহলে মাঝখানে পেছনে আমার ফেস হচ্ছে আমি হার্ট, তাহলে মাঝখানে হার্ট আছে আমি পেছনে, তাহলে আমি এই গ্যাপ দিয়ে বের হয়ে গেলাম এভাবে। হ্যাঁ কি হচ্ছে, রাইট প্লেট লেফট প্লেট এ ফিউজড হচ্ছে না, আমি আছি পিছনে হার্ট বসে, আমি গ্যাপ পাইছি, আমি বের হয়ে গেলাম। হ্যাঁ এটাই হচ্ছে একটোপিয়া কর্ডিস, মানে হার্টটা তখন বের হয়ে যায়। কোনো প্যাথোলজিক্যাল কারণে যদি এই অসিফিকেশন প্লেটস গুলা একে অপরের সাথে ফিউজ না হতে পারে তাহলে হার্টটা বের হয়ে যায়। এই প্যাথোলজিক্যাল কন্ডিশনকে আমরা বলছি একটোপিয়া কর্ডিস। এটা কিন্তু প্রফে ধরে, খুব ভালো পারলে কিন্তু এই ক্লিনিক্যাল কোশ্চেনটা জিজ্ঞেস করবেই। তাহলে একটোপিয়া কর্ডিস কি, ইফ দ্য ফিউশন অফ দ্য প্লেটস অফ স্টার্নাম ডাজন্ট অকার প্রপারলি, তাইলে হার্টটা বের হয়ে আসে, এটাকে আমরা বলছি একটোপিয়া কর্ডিস। এরপরে আমরা ক্লাসটা মোটামুটি শেষ, এরপরে আমরা শেষ করবো অ্যানাটমিক্যাল পয়েন্টস দিয়ে। অ্যানাটমিক্যাল পয়েন্টস অর্থাৎ যেটা শুরুতে বলতে চেয়েছিলাম কিন্তু শুরুতে কেন বলি নাই, কারণ তখন তোমরা পার্টস, সারফেস, বর্ডার এগুলো নিয়ে তোমরা পরিচিত ছিল না, এখন পরিচিত হয়েছো। দ্যাটস দ্য রিজন হয় আমরা এখন অ্যানাটমিক্যাল পয়েন্টস পড়বো। অর্থাৎ আমরা এই জিনিসটাকে একদম বডিতে যেভাবে থাকে ঠিক ওই বরাবর ধরবো, ধরে আমরা কয়েকটা পয়েন্টস বলবো। আমরা এই বোনসটা প্রথমে বলবো যে jugular notch, ma'am or sir, jugular notch is directed upward, anterior surface is rough and it is directed anteriorly, posterior surface is concave and it is directed posteriorly, the tip of the xiphoid process is directed inferiorly, and the lateral border containing the facets are directed laterally. এই কয়েকটা পয়েন্ট আমরা এভাবে বললেই আমাদের more or less টিচার্সরা অ্যাকসেপ্ট করে নেবে। বাট হ্যাভিং সেড দ্যাট anatomical points are not constant every time, এটা টিচার টু টিচার, মেডিকেল কলেজ টু মেডিকেল কলেজ, পার্সোনাল চয়েস টু পার্সোনাল চয়েস, এটা ভ্যারি করতে পারে। বাট গ্রসলি স্পিকিং তুমি যদি এই কয়েকটা পয়েন্ট বলতে পারো যে jugular notch will be directed upwards, tip of the xiphoid process is directed inferiorly, lateral borders containing the facets will be directed laterally, anterior surface is rough and directed laterally, posterior surface is concave directed posteriorly, এতটুকু বলতে পারলেই জিনিসটা মোর দেন ইনাফ হয়ে যাবে। সো আশা করি আমরা আজকে এখান থেকে যা যা শিখলাম সবগুলো আমরা ভালোভাবে বুঝতে পেরেছি এবং তোমাদের যে কনফিউশন, কোয়েরিজ, যে ডাউটস গুলো আছে এগুলো ক্লিয়ারিফাইড হয়েছে। এখনো যদি তোমাদের কোনো কোশ্চেনস থেকে থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আই উইল ট্রাই মাই আটমোস্ট বেস্ট টু সলভ ইওর কোয়েরিজ, ইওর কোশ্চেনস, ইওর ডাউটস। তো আমরা আজকে যেটা করেছি সেটি হচ্ছে একদম তোমাদেরকে প্র্যাকটিক্যালি বোনস দেখিয়েছি, স্লাইডস দেখিয়েছি, কোশ্চেনস কি আসে সেগুলো বলেছি, ভাইভা কোশ্চেনস কি আসতে পারে সেগুলো বলেছি, এক্সামের জন্য কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোথায় কোথায় বেশি এমফাসিস দিতে হবে সবগুলো বলেছি। সো আজকে এই পর্যন্ত আমাদের ছিল স্টারনামের ক্লাসটি। নেক্সট টাইম আমরা আসবো আরেকটি লেকচার ক্লাস নিয়ে। আশা করি ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবা, আমাদের পাশে থাকবা। আল্লাহ হাফেজ।